এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন ডক্টর। ওনার নাম ডাক্তার জুবায়ের ইবনে জামান। ওনার বাড়ি ফরিদপুর জেলার মধুখালীতে। উনি বর্তমানে খুব নামকরা একটি মেডিকেল রিলেটেড প্রতিষ্ঠান, যারা মূলত রিসার্চ নিয়ে কাজ করে, সেটাতে কর্মরত রয়েছেন। সঙ্গত কারণে ওনার কর্মস্থলের নামটি বলতে পারছি না। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি মূলত মেডিকেল কলেজের যে হোস্টেল, এই হোস্টেলকে কেন্দ্র করে। সাধারণত ডক্টররা আমাদেরকে যে ঘটনাগুলো দেন মর্গ বা এই টাইপের কোনো কিছু, তবে এই ঘটনাটি মূলত মেডিকেল কলেজের হোস্টেলে ঘটেছিল। উনি ঢাকার একটি নামকরা মেডিকেল কলেজে লেখাপড়া করেছেন, আর সেই মেডিকেল কলেজেরই হোস্টেলে এই ঘটনাটি ঘটেছিল। সঙ্গত কারণে মেডিকেল কলেজের হোস্টেলের নামটি বলতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। চলুন মূল ঘটনাতে চলে যাই। তো ওনাদের যে মেডিকেল কলেজ এবং সেখানে যে ছাত্রাবাসটা রয়েছিল, ওই ছাত্রাবাসটা মানে উনি যেটাতে থাকতেন, এটা বেশ পুরনো ছিল, আর সালটা ছিল 2014 সালের দিকে, মানে ঘটনা যখন ঘটে আর কি। তো ওই মেডিকেল কলেজে ওই ছাত্রাবাসে যে কয়েকটা তলা ছিল, মানে একতলা, দোতলা, তিনতলা, মানে দেখা যেত যে প্রথম বর্ষের শিক্ষার্থীরা থাকতো হচ্ছে নিচতলাতে, এভাবে আস্তে আস্তে একটু উপরের দিকে যেত। আর একদম নিচের যে তলাগুলো, সেখানে সুযোগ সুবিধা কম ছিল, কারণ সিনিয়রদের ব্যস্ততাও বেশি, লেখাপড়ার চাপও বেশি, আর বিভিন্ন ধরনের অনেক কাজ তাদেরকে করতে হতো, যার কারণে তাদের সুযোগ সুবিধাটা একটু বেশি থাকতো, সঙ্গত কারণেই আর কি। তো উনি কিন্তু তখন ছিলেন প্রথম বর্ষের স্টুডেন্ট 2014 সালে। তো কোনো একটা ঝামেলার কারণে ওই সময় সাময়িকভাবে ওনাদের ওই হোস্টেলটা বন্ধ করে দেওয়া হয়। তো ওই সময় সবাই নিজ নিজ বাড়িতে ঘুরে আসার সুযোগও পায়। তো কোনো কারণ ছাড়াই এই জামান ভাই এবং ওনার সাথের আরো কয়েকজন ওনা থেকে গিয়েছিলেন। তবে সময়টা খুব খারাপ কাটছিল না। মেডিকেল কলেজের হোস্টেলে কিন্তু একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে দিন বা রাত একই রকম মনে হয়, একই রকম ভাবে সবাই হাঁটাহাঁটি করে। কারণ হচ্ছে মেডিকেল কলেজে যারা পড়েন তাদের লেখাপড়ার একটা চাপ তো থাকেই, তাছাড়া যারা ইন্টার্নি ডক্টর রয়েছেন তাদের বিভিন্ন সময় ডিউটি থাকে, মানে দিন রাত 24 ঘন্টাই কেউ না কেউ ডিউটি করছেন। তারা আসছেন, আর একজনরা চলে যাচ্ছেন, এইভাবেই কখনো শুনশান নীরবতা হয় মেডিকেল কলেজের হোস্টেলগুলোতে, এমনটা আসলে হয় না। দিন রাত 24 ঘন্টার পরিবেশ পরিস্থিতি একই রকমই থাকে। তো এরকম পরিবেশ যেহেতু মেডিকেল কলেজের হোস্টেলগুলোতে থাকে, কিন্তু সেই মেডিকেল কলেজের হোস্টেল হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। সন্ধ্যার পরপরই কিন্তু বেশ শুনশান নীরবতা চলে আসে। তো কোনো কাজ ছিল না, টুকটাক লেখাপড়া করছিলেন উনি ওনার রুমে বসে। তো উনি কি করেছেন, মোটামুটি 7টা কি 8টা এরকম একটা সময় পড়তে পড়তে ঘুমিয়ে গেছেন। তো ওনার যখন ঘুম ভাঙে তখন 10টার থেকে কিছুটা বেশি, 10:30 বা 10টা 20 এরকম আর কি সময় হবে। মূলত ঘুম ভেঙে যাওয়ার কারণ হলো ক্ষুধার কারণ, মানে ওনার ক্ষুধা লেগেছে, রাত্রে খান নাই, তো উনি তো পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলেন। তো উনি চিন্তা করলেন যে যাই নিচ থেকে কিছুটা খেয়ে আসি। তো উনি নিচে গিয়েছেন, নিচে যাওয়ার পর খাওয়া দাওয়া করে আবার উপরে চলে এসেছেন। তো তখন বাজে 11:30 বা কিছুটা আড্ডা টাড্ডা দিয়েছেন আশেপাশের কিছু মানুষের সাথে। তো এরপর 11:30 নাগাদ উনি আবার হোস্টেলে ফিরে এসেছেন। হোস্টেলে ফিরে আসার পর যেহেতু একটা দীর্ঘ সময় উনি ঘুমিয়েছেন সন্ধ্যার পরে, এখন রাত্রেবেলা তো ঘুম আসবে না। উনি চিন্তা করেন যে এখন তো ঘুম আসবে না, এক কাজ করি, আমি একটু ছাদের দিকে যাই বা একটা সাইডে যাই, ওখানে গিয়ে আমি একটু মোবাইল চালাই। তো উনি মোবাইলটা নিয়ে একটা জায়গায় চলে গিয়েছেন। যাওয়ার পর উনি মোবাইল চালাচ্ছেন। উনি প্রায় 3 থেকে 4 ঘন্টা বা 4 ঘন্টার কাছাকাছি একটা সময় উনি মোবাইল চালিয়েছেন। মানে মোবাইলের জগতে ঢুকলে বা নেট দুনিয়ায় ঢুকলে কখন যে সময় চলে যায় মানুষ আসলে বুঝতেই পারে না। তো ওনার বেলাও ওইটাই হচ্ছিল। উনি ছাদের এক কোনায় উনি অন্ধকারের মধ্যে বসে বসে এই মোবাইল চালাচ্ছিলেন আর কি। হঠাৎ করে মোবাইলের যেখানে টাইম যেই জোনটা থাকে আর কি, যেটাতে দেখা যায় যে উনি দেখেন যে রাত প্রায় 3:30টার আশপাশ এরকম হয়ে গেছে।
উনি চিন্তা করলেন এখন তো অনেক রাত হয়ে গেছে, আর এখানে থাকা যাবে না, এখন আমার রুমে গিয়ে শুয়ে পড়লে হয়তো বা ঘুম হবে। তো ওই চিন্তা করেই উনি মোবাইলটা পকেটে ঢুকিয়ে হাঁটা দিবেন আর কি, মানে ছাদ থেকে আবার সিঁড়ি দিয়ে নেমে ওনার রুমে চলে আসবেন। তো হঠাৎ করে উনি খেয়াল করেন যে কোনো কারণ ছাড়াই ছাদের একটা জায়গায়, ওখানে কিছু গাছপালাও ছিল আর কি, ছাদে কিছু কিছু ছোট ছোট টবের মতো গাছ ছিল। তো ওইখানে মনে হচ্ছে একটা বাতাস ঘুরপাক খাচ্ছে। তখন কিন্তু গরমকাল ছিল না, শীতকাল পড়ছে, এরকম একটা অবস্থা আর কি। তো ওই জিনিসটা ওনার থেকে খুব বেশি দূরে না, হয়তো বা 1 মিটার বা তার কিছুটা দূরে হবে, খুব বেশি দূরে না। তো উনি বিজ্ঞান দিয়ে চিন্তা করে কিছুটা সময় বেশ উপভোগই করলেন এই বাতাসের ঘুরপাকটা। কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে এটা বড় হচ্ছে, মানে এটার পরিধিটা বড় হচ্ছে। প্রথমে ছোট্ট একটু জায়গা নিয়ে বাতাসটা ঘুরপাক খাচ্ছিল, এখন মনে হচ্ছে এই পরিধিটা, মানে যে জায়গা নিয়ে সেটা ঘুরপাক খাচ্ছিল, এটা আরো বিস্তৃত হচ্ছে। প্রায় একই জায়গায় 10 মিনিট ধরে ঘুরপাক খাচ্ছে, এবং যত ঘুরপাক খাচ্ছে তত আস্তে আস্তে এর পরিধিটা বড় হচ্ছে। এই যে বানকুড়ালি বলে না, ওই রকমটা। তো এইখানে হঠাৎ করে এইরকম বাতাসের পাক হওয়া তো স্বাভাবিক কিছু না। উনি প্রথম দিকে বিষয়টা সায়েন্স দিয়ে চিন্তা করেছেন যে নিম্নচাপের কারণে বা বিভিন্ন প্রাকৃতিক কারণে এটা হয়, কিন্তু এভাবে টানা 10 মিনিট একই জায়গায় ঘুরপাক খাবে, বিষয়টা কি স্বাভাবিক? উনি বেশ ভয় পেলেন। উনি ওখান থেকে চলে আসার চেষ্টা করছিলেন, কিন্তু মনে হচ্ছিল ওনার পা ওখান থেকে চলছেই না। যাই হোক, উনি যে একদম ফ্রিজ হয়ে গিয়েছিলেন ওইখানে, বিষয়টা কিন্তু এরকম নয়। উনি শরীরের শক্তি সঞ্চয় করে আল্লাহর নাম নিয়ে, ওই জিনিসটা ওইরকমই কিন্তু ছিল, উনি ওইখান থেকে আস্তে আস্তে করিডোর দিয়ে, মানে প্রথমে সিঁড়ি দিয়ে নিয়ে তারপর করিডোর দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন। মানে নামার সময় ওই ধরনের কোনো সমস্যা হয়নি। তো উনি যখন ওনার যেখানে রুম ওই তলাতে চলে এসেছেন, তখন কিন্তু প্রথমে করিডোর পড়ে, আর করিডোর দিয়ে যাওয়ার সময় প্রথমে একটা ওয়াশরুম পড়ে। তো ওয়াশরুমটা দেখে মনে হলো যে এর কি একটা জিনিস দেখলাম, এক কাজ করি, অজু করে রুমে যাই, তারপর শুয়ে পড়ি। তো উনি অজুখানায় কেবল ঢুকবেন, মানে ওখানে যেই জায়গাটাতে অজু করা যায় আর কি। তো ঢোকার সময় হঠাৎ করে কি হয়েছে, একটা লোক বের হলো। লোকটার শরীরে সবুজ রঙের পাঞ্জাবি পরা ছিল, বেশ উঁচু লম্বা ছিল। তো ওনার যে হাইট, মনে হচ্ছে ওনার মাথা এবং ওনার কোমর এরকমটা। তো এত লম্বা মানুষ, উনি আর তাড়াহুড়া করে ওই লোকটার চেহারার দিকে তাকানোর আসলে সুযোগ পান নাই, বা ওরকম কিছু মনেও হয় নাই। কিন্তু যখনই ওই লোকটার মুখোমুখি হয়েছে, ওই লোকটাই তাকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম বলে। তো উনি ওয়ালাইকুম আসসালাম বলে ওয়াশরুমে ঢুকে গেছেন। জাস্ট 3 সেকেন্ড পরে হঠাৎ করে মনে হচ্ছে, আচ্ছা এটা আমি কি দেখলাম, এত বড় লম্বা মানুষ এখানে কোত্থেকে এলো, মেডিকেল কলেজের হোস্টেলে এই বহিরাগত কোত্থেকে এলো এত রাতের বেলা। তো উনি চিন্তা করলেন যে এই লোকটার হাইট তো মনে হয় অনেক হবে। এই সমস্ত চিন্তা করে উনি দ্রুত আবার ওয়াশরুমের ওই জায়গা থেকে, যেই জায়গাটাতে দাঁড়িয়েছিলেন ওইখান থেকে দ্রুত বের হয়ে দেখার চেষ্টা করছেন যে ওই লোকটা কোথায় গেল। কিন্তু উনি বের হয়ে কাউকে দেখতে পান নাই। জাস্ট 3 সেকেন্ড হয়েছে, বা সর্বোচ্চ 5 সেকেন্ড হয়েছে। সালাম দেওয়ার সাথে সাথে কিন্তু উনি মানে উত্তর নিয়ে তার কিছুটা পরে মনে হয়েছে, সালামটা কে দিল, আমি কার সালামের উত্তর নিলাম, আর এই লোকটাই বাকি। মূলত এই টোটাল সময়টা 5 সেকেন্ডের মতো ছিল। তো উনি তো বাইরে গিয়ে কাউকে দেখতে পেলেন না। তো উনি আবার চিন্তা করলেন যে ওনার হলে একজন আছে, সে তাবলিগ জামাত করে, তো সে আবার হয়তোবা রুমে আসছে। এই চিন্তা করে উনি চিন্তা করলেন যে যাই তার রুমের ওখানে গিয়ে দেখি তো সে কি করে। আর এটা উনি চিন্তা করছেন হয়তোবা রাতের বেলা একটু আগেই তো ওখানে কি উল্টাপাল্টা জিনিস দেখে আসছেন, যার কারণে চোখে হয়তোবা ধাঁধা লাগতে পারে। স্বাভাবিক আকৃতির মানুষও হয়তোবা হঠাৎ করে মনে হতে পারে সেটা অনেক লম্বা, এটা হতেই পারে মনে। তো উনি কি করেছেন, যেই রুমটাতে ওই তাবলিগ জামাতের এক ভাই থাকতেন, ওই রুমের ওখানে গিয়েছেন। তো উনি ওখানে গিয়ে দেখেন যে রুমটা ভেতর থেকে লক করা, রুমের জানালাটা খোলা আছে, করিডোরের পাশে জানালাটা রয়েছে, আর ভেতরে লাইট বন্ধ, ফ্যান চলছে, এবং পুরোনো ফ্যান তো ক্যাচ 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 শব্দে ঘুরছে। সেই ফ্যানের ওই ক্যাচ ক্যাচ শব্দটা উনি কিন্তু শুনতে পাচ্ছেন এবং স্পষ্ট দেখতেও পাচ্ছেন, অন্ধকারে যতটুকু দেখা যায় বাইরে থেকে, করিডোর থেকে ওই রুমের মধ্যে।
তো ওইটা দেখে এবং ওই বিছানার যে অবস্থাটা ওনার কাছে মনে হলো, ওই অন্ধকারের ভিতরে তাতে মনে হলো যে ওই ভাই রুমের মধ্যে ঘুমাচ্ছেন এবং ওনার ঘুমটা বেশ গভীর, কোনো সারা শব্দ নাই ওইখান থেকে। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এত তাড়াতাড়ি উনি এসে রুম বন্ধ করে শুয়েও পড়বেন, বিষয়টা কেমন না। তো যাই হোক, উনি এই বিষয়টা আর খুব যে চিন্তা করবেন এমন না, উনি ওনার রুমে চলে যান। তো উনি যতটা ওনার রুমের দিকে আগাচ্ছেন এক পা দুপা করে, মনে হচ্ছে ওনার শরীরটা আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে এবং কোনো একটা অজানা ভয় ওনার শরীরের মধ্যে শিহরণ সৃষ্টি করছে, যার কারণে ভয় তার শরীরে কাটা দিচ্ছে এবং তার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু আসলে কি ভয় এটা উনি বুঝতে পারছেন না। তো যেই উনি ওনার রুমের সামনে গিয়েছেন, তখন একটা কোমল মিষ্টি বাতাস ওনার নাকে এসে লাগে এবং শরীরেও লাগে এবং এই বাতাসটা লাগার পরে নাকি উনি একদম সবকিছু ভুলে যান এবং ছাদে কি হয়েছে, একটু আগে ওয়াশরুমে কাকে উনি দেখলেন, সবকিছুই ভুলে যান। তারপর উনি কি হয়েছেন, উনি এক বিছানায় গিয়ে শুয়ে পড়েছেন আর চারপাশ এমন ভাবে ঠান্ডা হয়ে আসে, ওই সময় তো ঠান্ডার সময়ও ছিল, তো উনি ঠান্ডায় বেশ কাঁপাকাঁপি করছিলেন, এমন একটা অবস্থা। এরপর হঠাৎ করে ওনার মনে হলো যে ওনার চোখের সামনে কোনো একটা অবয়ব ভেসে উঠেছে। মুখটা একদম সাদা, তবে মুখটা স্পষ্ট না, তবে এই অবয়বটা বেশ লম্বা, ওনাকে কিছু একটা বলতে চাচ্ছে এবং সে বলার চেষ্টাও করছে, কিন্তু তার কথা এই জামান ভাই বুঝতে পারছেন না। উনি এই জিনিসটা দেখতে দেখতে হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। মূলত উনি ঘুমের মধ্যেই ছিলেন, ওই শুয়ে পড়েছিলেন, এরপরে ওই অবয়বের ওই একটা ছবি বা প্রতিচ্ছবি ওনার চোখের সামনে ভেসে ওঠে। তো ভেসে ওঠার পর উনি যখন ওনার ঘুমটা যখন ভেঙে যায়, তখন উনি অবাক হয়ে যান যে একটু আগে তো রাত ছিল, চারপাশে এখন এত আলো কোত্থেকে এলো। উনি ওনার মোবাইলের ঘড়ির যেই অপশনটা রয়েছে সেখানে তাকিয়ে দেখেন এখন দুপুর 2:30 বাজে। উনি অবাক হন, এ কিভাবে সম্ভব, আমি এতক্ষণ ঘুমিয়েছি, প্রায় 10 ঘন্টা আমি ঘুমালাম, এটা কিভাবে সম্ভব। কিন্তু আমার কাছে মনে হলো আমি তো মাত্র শুয়েছি, কিন্তু এতটা সময় কিভাবে চলে গেল। তখন উনি শরীরে হালকা জ্বর অনুভব করলেন এবং ঘাড়ের কাছে কিছুটা ব্যথা অনুভব করলেন। তো এইসব চিন্তা করছেন যে এত সময় আমি কিভাবে ঘুমাইলাম। তো এইসব ভাবতে ভাবতে হঠাৎ করে ওনার নাম ধরে, ওনার নাম তো জামান, ওনার নাম ধরে ডাকছেন ওনারই পরিচিত একজন সিনিয়র বড় ভাই। তো মূলত ওনার ডাকেই হয়তোবা ঘুম ভেঙেছে, উনি এটা চিন্তা করছেন। উনি রুম থেকে বের হয়ে গেটের দিকে যান, গেটটা আবার তালা লাগানো ছিল। তো উনি মূলত ওই গেট খোলার জন্য ডাকছিলেন। তো গেট খুলতে খুলতে উনি খেয়াল করলেন যে এই ভাইয়ের মুখে ব্যাপক বিরক্তির ছাপ, কিছু একটা তো হয়েছেই। আসলেই তাই। তো ওই ভাই বললেন উনি সকাল 9টায় আসছেন, এই জামান ভাই যেই অংশে থাকেন সেই অংশের যে গেটটা সেখানে ডাকাডাকি করেছেন, যেহেতু নিচতলাতে থাকতেন আর কি। তো উনি তো টের পান নাই। এরপর উনি পাশের আর একটা হলে গিয়েছেন, ওখানে পরিচিত যারা ছিল সেখানে উনি বিশ্রাম নিয়েছেন। এরপর 12টার দিকে নাকি আবার এসেছেন, আবার এসে ডাকাডাকি করেছেন, কিন্তু পান নাই। এখন অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পর তারপরে ওনাকে পাওয়া গেছে, এটা আর কি উনি বললেন। এই জন্য উনি একটু বিরক্ত হয়েছেন আর কি, হওয়াটাই স্বাভাবিক। তো উনি এই সমস্ত কথা বলতে বলতে ওনার রুমের দিকে গেলেন। উনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি যে তাবলীগ করেন আর কি। তো উনি রুমের ওখানে যাচ্ছেন এবং বলছেন যে আমার রুমে তো এখন 2টা তালা লাগাইছি, চুরি টুরি হয়ে যায় মাঝে মাঝেই, এই জন্য 2টা তালা লাগাইলাম। এ কথা শোনার পর এই জামান ভাই চমকে উঠলেন। তখন ওনার বেশ কিছু কথা মনে পড়ে গেল। উনি একটা ঘোরের মধ্যে ছিলেন, অনেক কথাই মনে করতে পারছিলেন না। তখন মনে পড়লো, আরে রাতের বেলা না ওনার রুম ভেতর থেকে বন্ধ দেখলাম, ভেতরে ফ্যান চালানো দেখলাম, আমি ফ্যানের ক্যাচ ক্যাচ শব্দ আমি শুনলাম, একটা জানালাও খোলা ছিল। তো উনি এখন কোত্থেকে এলেন, এসব কথা কিন্তু উনি চিন্তা করছেন, কিন্তু এই ব্যাপারগুলো বলেন নাই। তো ওই ভাইয়ের সাথে উনি হাঁটতে হাঁটতে ওনার রুমের সামনে যান। ওই ভাই তার যেই দরজা, সেই দরজায় 2টো তালা লাগানো ছিল, সেই 2টো তালা উনি চাবি দিয়ে খোলেন। খোলার পর দেখা গেল যে ওই রুমের জানালাও বন্ধ ছিল বাইরে থেকে,
তো ওই ভাই ঢুকে ভেতর থেকে আবার জানালাটা খুললেন। এদিকে জামান ভাই অবাক হলেন যে তাহলে রাতের বেলা আমি কি দেখলাম, এই রুমটাই তো। উনি কিন্তু স্পষ্ট বুঝেছিলেন যে ওই রুমটাই, এমনটা না যে অন্য রুম উনি দেখে মনে করেছিলেন যে এই বড় ভাইয়ের রুম, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু এই ব্যাপারটা ওই বড় ভাইকে উনি আর বললেন না। তো এর পরে কেটে যায় প্রায় 2 বছর। এই 2 বছরের ভেতরে এই বিষয়টা উনি একদম ভুলেই গিয়েছিলেন, আর এই বিষয়টা নিয়ে উনি কারোর সাথে খুব একটা আলোচনাও করেন নাই। 2 বছর পর উনি ঈদের ছুটিতে বাড়িতে যাবেন, তো হঠাৎ করে উনি সিঁড়ি দিয়ে যখন নামছিলেন তখন ওই দিনের কথা, 2014 সালের ওই দিনের কথা, যখন সিঁড়ি দিয়ে ওই ছাদ থেকে সিঁড়ি দিয়ে নেমে এসেছিলেন, এসেই ওই ওয়াশরুমে অজু করার জন্য ঢুকেছিলেন, ঢুকতে গিয়ে একটা অভাব দেখেছেন, ওই কথাটা ওনার মনে পড়ে। তো মনে পড়ার পরে চিন্তা করেছেন এইবার বাড়িতে গিয়ে উনি এই বিষয়টা মা বাবার সাথে শেয়ার করবেন কোনো একটা গল্পের আড্ডায়। তো উনি বাড়িতে যান। যাওয়ার পর উনি কোনো একটা পারিবারিক আলাপ আলোচনা চলছিল, তখন এই আলোচনার একটা পর্যায়ে এসে বা শেষ দিকে এসে এই জামান ভাই ওনার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি ওনার মা বাবা সহ আশেপাশের কয়েকজনকে বলেন। তো এটা শোনার পর ওনারা আসলে অবাক হলেন না, বরং ওনারা চিন্তিত হলেন। অনেক সময় এই ধরনের ঘটনা শোনার পর মানুষ অবাক হয় না যে আরে ঢাকা শহরে এটা ঘটে, মেডিকেল কলেজ হোস্টেলটা ঘটে, এত আলো টালো থাকে চারদিকে, এখানেও এটা ঘটে। বিষয়টা কিন্তু ওনারা এরকম মনে করলেন না। ওনাদের মনে হলো ওনারা বেশ চিন্তিত। আর এই চিন্তার কারণ কি এটা ওনারা নিজে থেকেই বলেন। জামান ভাইয়ের মা শুরুতে বলেন একটা ঘটনা, ছোটবেলার একটা ঘটনা যেটা জামান ভাইয়ের সাথে ঘটেছিল। সেটি হচ্ছে ওনার বয়স তখন 4 কি 5 হবে। তো ওই পিঠা বানানোর একটা সময় ছিল। তো যখন গ্রামে অনেকে পিঠা বানাচ্ছিল তখন এই জামান ভাইয়ের যিনি মা উনি পিঠা বানাচ্ছিলেন। আর ওই বাড়িতে এই জামান ভাইয়ের মাওই ছিলেন। মাওই মানে হচ্ছে দাদি বা নানির মাকে মাওই বলা হয় আমাদের দেশে আর কি। তো ওনার মাওই মা ছিলেন, তার আবার মুখে দাঁত ছিল না। তখন যে পিঠা বানানো হয়েছে, তো উনি জামান ভাইয়ের মা বললেন যে এই যা এই পিঠাগুলো নিয়ে তুই আর তোর মাওই মিলে খা। তো উনি কি করেছেন, কয়েকটা পিঠা দিয়েছেন, কারণ বৃদ্ধ মানুষ যিনি, উনি তো আসলে দাঁত নাই, ওনার খেতে অনেক সময় লাগে। আর জামান ভাই তো ছোট মানুষ, ওনার আর কয়টা পিঠাই খাবেন। তো পিঠা 4-5টা করে দেয়। অল্প সময় পরে আবার ওই বাটিটা নিয়ে আসে, আরও দিতে হবে। তো উনিও দিয়ে দেন, যেমন জামান ভাইয়ের মাও দিয়ে দেন। তো এইভাবে প্রায় 25-30টা পিঠা যখন উনি দিয়েছেন তখন মনে পড়ে আরে এত পিঠা খাচ্ছেটাকে, ঘরে তো 2জন লোক ছাড়া কোনো লোক নাই, ওই জামান আছে আর তার মাওই আছে, কিন্তু এত পিঠা যাচ্ছে কই? কারণ ওই মাওই তো এত পিঠা খাওয়ার লোক না, ওনার তো সেই বয়স নাই, আর চাইলেও সেটা পারবেনও না। পিঠা খাচ্ছে কে? তো ওখানে গিয়ে দেখেন সত্যি পিঠা মাত্র একটা রয়েছে, এবং একটা পিঠা জামান ভাইয়ের হাতে। অন্য পিঠাগুলো মনে করেছিলেন যেহেতু জামান ভাই নষ্ট করে ফেলছে, ছোট মানুষ, কিন্তু না, কোনো পিঠা নষ্টের কোনো আলামতি নেই। আর ওই যে মাওই যিনি, উনি একটা পিঠা খেয়েছেন অনেক কষ্টে, কিন্তু এত অল্প সময়ের মধ্যে বাকি পিঠাগুলা কোথায় গেল? তো এটা কিন্তু উনি চিন্তা করেছেন। তখন এই বিষয়টা যখন এই জামান ভাইয়ের দাদিকে জিজ্ঞেস করেছেন আড়ালে কোনো একটা সময়, ওই দিনই আর কি, তখন ওনার দাদি ওই বিষয়টা বলেন যে আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা নিয়ে এখন কথা বলবো না, পরদিন সকালে কথা বলবো। তো উনি বলেন, মানে ওই দাদির ভাষ্য মতে, যে ওই মাওয়েমার ঘাড়ে নাকি অনেক আগে থেকে একটা জিন রয়েছে, সে খুব ভালো জিন। তো মাঝে মাঝে আসে, কিন্তু কেউ ওইভাবে বুঝতে পারে না। তো ওই জিনটাই হয়তোবা এই পিঠাগুলো খেয়েছে, তো এটা নিয়ে ভয়ের কিছু নাই। তো এইটা যখন এই জামান ভাইয়ের মা জামান ভাইকে বলেন, ঠিক এই ঘটনাটা বলার পর জামান ভাইয়ের আব্বু বলেন যে ওনার বয়স যখন 5 কি 6 বছর ছিল, কোনো একটা কারণে বিকালের দিকে তার কাকার বাড়িতে যাওয়ার দরকার হয়। তো ওনার নানির সাথে উনি যান। ওই সময় অবশ্য ওনার বাবা, মানে জামান ভাইয়ের বাবার বাবা, মানে জামান ভাইয়ের দাদা, উনি অবশ্য 2 দিনের জন্য বাড়িতে ছিলেন না। তো যাই হোক, উনি নানির বাড়ি গিয়েছেন, নানির সাথে ওই কাকার বাড়িতে গিয়েছেন। তো ওদিকে ওখানে গিয়ে উনি খেলাধুলায় মত্ত হয়ে গেছেন, একদম কাছাকাছি আর কি। এদিকে নানি ওই বাড়িতে তার জরুরি আলাপ আলোচনা শেষ করে আবার বাড়ির দিকে ফিরবেন, তখন এই জামান ভাইয়ের বাবাকে দেখতে পাচ্ছেন না। কি একটা সমস্যা!
এখন সে কোথায় গেল? এটা কিন্তু জামান ভাইয়ের বাবার নানির কথা বলছি আর কি। তো যাই হোক, তো উনি চিন্তা করেছেন হয়তো বা জামান ভাইয়ের বাবা চলে এসেছেন বাড়িতে, ওই চিন্তা করে উনিও বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন। তো এই ঘটনাটা কিন্তু ঘটেছিল ওই মধুখালী গ্রামে আর কি, ফরিদপুর জেলার মধুখালী গ্রামে। তো বেশ অনেকক্ষণ পর জামান ভাইয়ের বাবা উনি চিন্তা করেন কি ব্যাপার, সন্ধ্যা হয়ে গেল, সবাই যে যার মতো বাড়িতে চলে যাচ্ছে, নানি তো আসে না। তো উনি আবার ওই নানি যে কাকাদের বাড়িতে গিয়েছিলেন সেই কাকাদের বাড়িতে যান, শোনেন যে নানি তো সে বাড়িতে চলে গেছে। তো উনি তো ভয় পেয়েছেন যে নানি আমাকে রেখে চলে গেল, এদিকে সন্ধ্যা হয়ে গেছে। তো উনি এক দৌড় দিয়েছেন, এদিকে কাকার বাড়ির লোকজন বলছে আরে দাঁড়া, সাথে একটা লোক দেই তারপরে যা, কিন্তু না, উনি দৌড় দিয়েছেন একদম মানে নিজের বাড়ির দিকে। তো বাড়ির দিকে যখন দৌড় দিয়েছেন, প্রতিমধ্যে একজন মানুষের সাথে হঠাৎ করে নাকি ধাক্কা লাগে। তখন চারদিকে অন্ধকার হয়ে গেছে, বিষয়টা এরকম না, কিন্তু মানে মাগরিবের আজান হয়ে গেছে আর কি। তো একজনের সাথে ধাক্কা লাগে, ধাক্কা লাগার পর উনি পড়ে যান। পড়ে যাওয়ার পর দেখেন যে বিশাল আকৃতির একটা অবয়ব, এই অবয়বটা মূলত ওখানে দাঁড়ানো, তার সাথে ধাক্কা লেগেছে। আর ওই অবয়বটা দেখেই উনি সেন্সলেস হয়ে যান। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি দেখতে পান যে উনি বাড়িতে ওনাদের বিছানায় শুয়ে আছেন, আশেপাশে ওনার পরিবারের বেশ কয়েকজন লোক। তো জানা যায় যে ওনার আরেকজন আত্মীয় ওনাকে আনার জন্য গিয়েছিলেন। যেমন ভাইয়ের বাবার নানি কিন্তু বাড়িতে চলে এসেছিলেন, কিন্তু ওনার ওই আত্মীয় আবার বলেছিলেন যে ছেলেটা এখন কোথায়, যাও তো তুমি যাও, যে একটু নিয়ে আসো। তো উনি ওই পথ দিয়ে যাওয়ার সময় ওনাকে ওই পথে অজ্ঞান অবস্থায় পান। তখন যে খুব বেশি অন্ধকার হয়ে গেছে চারদিকে, বিষয়টা এরকম নয়, তবে গ্রামের রাস্তা তো শুনশান নীরবতা ছিল। ওইখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। ওই রাত্রেই ঘটে আর একটা ভয়ানক ঘটনা। সেটা হলো ওই রাত্রে ওই বাড়ি এবং আশেপাশে কয়েকটা বাড়ি, ওনাদের আত্মীয় স্বজন, রাতের বেলা প্রচন্ড ঝড় হয়, কিন্তু ওই সময় কিন্তু ঝড়ের সিজন না, ঝড় শুরু হয়েছে। এবং ওনাদের ঘরের চাল ছিল হচ্ছে সিমেন্টের টিন। সিমেন্টের টিন আগেকার দিনে আমরা দেখতাম আর কি, এখন এটা খুব কম দেখা যায়। তো ঘরের চাল ছিল সিমেন্টের টিনের। তো হয়েছে কি যে ঘরের পাশে যে গাছগুলো রয়েছে, এই গাছগুলোর ডালগুলো মানে এত বাতাস, ডালগুলো এসে বারবার শুধু টিনে বাড়ি দিচ্ছে, ঝাপটা দিচ্ছে, এবং সেটা আওয়াজও হচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ওই গাছগুলোর ডাল এত বড় নয় যেটা সেটা এসে ওই চালে বাড়ি দিবে, বা বাতাস হলেও এতটা ওই গাছগুলো ঝুঁকে যাওয়ার কথা নয়। তো এরকম বেশ খানিকক্ষণ যখন হয়, তখন ওই মাওই মা নাকি বলে ওঠে, মানে জামান ভাইয়ের মাওই মা, উনি বলে ওঠেন যে আপনি আজকে চলে যান, আমার নাতিটা বেশ ভয় পেয়েছে আপনাকে দেখে, আপনি রাগ করেন না, আমার নাতিটা ভয় পাচ্ছে, আর ওকে ভয় দেখায়েন না। এই কথা বলার পরে নাকি একদম চারদিকে শুনশান নীরবতা চলে আসে। মূলত এই যে মাওই যিনি, ওনার সাথে যে জিনটা থাকে, ওই জিনটা মাওইকে খুব স্নেহ করতেন এবং ওনার খুব যত্ন নিতেন, কখনো কিন্তু কোনো কষ্ট দিতেন না। অনেক সময় হয় না ওই যে জিনে আসলে কষ্ট হয়, তারপরে অনেক অশান্তি করে, অনেক সমস্যা হয়, বিষয়টা এরকম না। তো উনি যে রাতের বেলা একা একা ফিরছিলেন, বিশেষ করে সন্ধ্যার দিকে, আর তার নাতিকে একা ফেলে রেখে উনি চলে আসছেন, বিষয়টা ওই জিনের কাছে ভালো লাগেনি। আর উনি মহিলা মানুষ, সন্ধ্যার সময় একা একা আসছেন, ওই সময় তো পথে অন্য কোনো দুষ্টু জিনের নজর ওনার উপর পড়তে পারতো, কোনো সমস্যা হতে পারতো। তো এই বিষয়টা তো ওনার বোঝা উচিত ছিল, সাথে একটা পুরুষ লোক নিয়ে আসা উচিত ছিল। মূলত এই কারণেই ওই জিনটা রাগ করেছিলেন যে এই ধরনের কাজ ভবিষ্যতে আর করা যাবে না। তো উনিও পরবর্তীতে ভুলটা বুঝতে পেরেছিলেন যে ওইভাবে সন্ধ্যার সময় তার নাতিকে না নিয়ে চলে এসেছেন দ্রুত, আবার সাথেও কোনো পুরুষ মানুষ না নিয়ে চলে এসেছেন। আসলেই তো ওই সময় সন্ধ্যার সময় কোনো একটা দুষ্টু জিনের নজর তো পড়তেই পারত। তো এটা ছিল তার কাছে তার তরফ থেকে একটা সতর্ক বার্তা। তো এটার মাধ্যম দিয়ে, বিশেষ করে এই ধরনের একটা ঝড়ো আবহাওয়ার মাধ্যম দিয়ে ভয় দেখিয়েছিলেন মূলত। তো যাই হোক, এরপরে ওই পরিবারে ওই জিন বিভিন্ন সময় তার উপস্থিতি জানান দিয়েছিল। তো মূলত এই জামান ভাইয়ের মা বাবা এই চিন্তা করে ভয় পেয়েছিলেন যে হয়তোবা ওই মাওয়ের মায়ের সাথে থাকা জিনটাই হোস্টেলে তার সাথে দেখা দিয়েছিল, বিশেষ করে অজুখানায়। যেহেতু নিজের থেকে সালাম দিয়েছেন ওই জিনটা, তাহলে নিশ্চয়ই এটা ভালো জিন, আর এটা মাওই মায়ের সাথে থাকাই ওই জিনটা।
তো জামান ভাইয়ের সাথে আবার নতুন করে কোনো সমস্যা হবে না, তো ওই চিন্তা থেকেই মূলত তার পরিবার এই ভয়টা পেয়েছিলেন। তো যাই হোক, এই জিনটা খুবই ভালো যে বিষয়টা যতটুকু এই ঘটনা থেকে জানতে পারলাম প্রিয় লিসেনার্স। আর হোস্টেলে এই ঘটনাটি ঘটেছিল। আর কুড়ালি রিলেটেড ঘটনা আমরা এর আগে বলেছি, এবং এটাও আপনাদেরকে বলেছি, কখনো যদি এই ধরনের কোনো ঘূর্ণিপাক সৃষ্টি হয়, এটা প্রাকৃতিক একটা কারণেই হয়, এটাও যেমন সত্য, আবার জিনের কারণেও বানকুড়ালির সৃষ্টি হয়, এটাও সত্য। অনেকেই কিন্তু এই বাতাসের মধ্যে গিয়ে হুট করে দাঁড়িয়ে পড়েন, এটা কিন্তু ভুলেও করা যাবে না। হোক তা প্রাকৃতিক কারণেই, হোক তা জিনের কারণেই। ধরেন প্রাকৃতিক কারণে ওখানে গিয়ে দাঁড়ালেন, আপনার তেমন কিছু হলো না, কিন্তু ওইখানে যদি কোনো জিনের উপস্থিতি থাকে বা ওই বানকুড়ালিটা জিনের উপস্থিতির কারণে হয়ে থাকে, তাহলে ওর মধ্যে যদি আপনি যান, আপনার ভয়ানক বিপদ হতে পারে। এত ভয়ানক বিপদ হতে পারে যেটা চিন্তারও বাইরে। এই জন্য জামান ভাই যে ওই বাতাসের মধ্যে গিয়ে দাঁড়ান নাই সাহস করে, এটাই একটা বড় বিষয়। যদি ওখানে উনি যেতেন হুট করে, তাহলে একটা সমস্যা হতে পারতো। সে যত ভালোই জিন হোক না কেন, হঠাৎ করে তাদের এই ধরনের কর্মক্ষেত্রের মধ্যে কোনো মানুষ আসলে তারা খুব রাগান্বিত হন, তখন একটা প্রভাব মানুষের উপর পড়ে। তো এটি ছিল ঘটনা, এবং জামান ভাই পরবর্তীতে আরও কিছু ঘটনা আমাদেরকে দেবেন বলেছেন, আমি ওনার সাথে কথা বলেছি। তো ধন্যবাদ জামান ভাইকে, আপনার আরও ঘটনার প্রত্যাশায় রইলাম। আজকে যিনি যাদের ঘটনা শেয়ার করবেন তারা দুজনই ডক্টর। তো ঘটনা শুরু হয় একটা স্বপ্ন দিয়ে। হোসনে আরার বয়স তখন অ্যারাউন্ড 7-8 বছর হবে, কিন্তু এই স্বপ্নটা তার এখনো পর্যন্ত মনে পড়ে বিধায় তার মাঝে মধ্যে সেটা মাথায় স্ট্রাইক করে, ট্রমাটাইজড হয়ে যান তিনি। তো স্বপ্নটা এরকম ছিল যে তিনি রাতের বেলা ঘুমাচ্ছিলেন, আর তিনি ঘুমাচ্ছিলেন তার মায়ের সাথে। তার বাবা ওই মুহূর্তে তাদের বাড়িতে ছিলেন না, তো ঢাকায় থাকতেন তার বাবা কাজ করার জন্য। তো যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন তার স্বপ্ন এরকম আসে যে তিনি একটা নদীর পাশে একজন মানুষকে হাঁটতে দেখছিলেন। সেই মানুষটার পেছনটাই দেখা যাচ্ছিল, এবং তিনি দূর থেকে দেখছিলেন যে সেই মানুষটার পেছনে অনেক লম্বা একজন অবয়বের মতো কেউ হাঁটছিল, যার চেহারা কিছুই বোঝা যাচ্ছিল না। পেছন থেকে বিশাল বড় একটা ক্লোকের মতো কাপড়, যেটা মাটিতে হেঁচড়িয়ে তিনি টানছিলেন। স্বপ্নটার মধ্যে এরকম ছিল যে তিনি একটা কোপ দিলেন, তার ছুরি দিয়ে কোপটা দিলেন তার সামনে সেই মানুষটাকে, আর কোপটা দেওয়ার পর সেই মানুষটার মাথাটা উড়ে যে নদীর মাঝখানে পড়ে, এবং সেই মাথাটা নদীর মাঝখান থেকেই তিনি দেখছিলেন হাসছে। মাথাটা নদীর মাঝখানেই জোরে জোরে হাসছে, যেটা চারিপাশে ইকো হচ্ছিল। আর যেই দেহটা ওই মুহূর্তে শুধুমাত্র মাথাহীন অবস্থায় ছিল পারে, ওই জায়গাতেই স্ট্যাচু অবস্থায় আছে। তো উনি ঘাবড়ে ঘুম থেকে উঠে যান, এবং ঘুম থেকে উঠে দেখেন যে বাইরে ফজরের আজান হচ্ছে, পরিষ্কার আজান শোনা যাচ্ছিল। এবং তিনি তার মাকে জাগান, কারণ তিনি যে জেগেছেন খুবই কাউকে শব্দ না করে জেগেছেন আর কি। তো মাকে তিনি জাগান, তো মাকে বলেন, মা আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, আমাকে এক গ্লাস পানি দাও। সেদিন রাতে তিনি পানি খেয়ে ঘুমিয়ে পড়েন। এটাই তার জীবনের প্রথম এমন কিছু দেখা যেটা কখনো তিনি ভুলতে পারেন না। এরপর থেকে প্রায় সময় তিনি অহেতুক কিছু অবয়ব তার বাড়িতে দেখতে পেতে শুরু করেন। ফর এক্সাম্পল, তিনি মাঝে মাঝেই রাতের বেলা দেখা যায় যে রাতের বেলা খেয়ে দিয়ে একটু খেলাধুলা অথবা ছবি আঁকতে খুব পছন্দ করতেন ছোটবেলায়। তো একদিন নাকি ছবি আঁকছিলেন, তিনি ড্রয়িং করছিলেন। তো উনি গ্রামের দৃশ্য ছবি আঁকতে খুব পছন্দ করতেন। তো বাসার মধ্যে তিনি তার রুমের মধ্যে ড্রয়িং করছিলেন, পড়াশোনা শেষ করে খাওয়া দাওয়া শেষ, রাতের বেলা ঘুমানোর জন্য প্রস্তুতি নেওয়া হবে। তো আগামীকাল যেহেতু শুক্রবার থাকায়, যেহেতু স্কুল বন্ধ, তিনি ছবি আঁকতে বসে যান। তার বাবা তখন ওর বাসায় ছিল না, তো বাসায় আস্তে আস্তে একটু লেট হয়ে যায়। তো তার বাসায় তার বাবার জন্য তার মা অপেক্ষা করছিল, এবং তার ছোট একটা ভাই ছিল। তো তিনি ড্রয়িং করতে করতে একটা সময় দেখেন যে বারান্দার মধ্যে দরজায় কেউ নক করছে। তাদের বাসাটা হচ্ছে নিচতলা, আসলে বাসাটা একতলা বাড়ি, কিন্তু বারান্দা একটা ছিল। বারান্দা বলতে হইতেছে ওই দিক দিয়ে বের হওয়া যায়, বাড়ির পেছন দিক দিয়ে বের হওয়া যায়। তার ঘরের ওই পেছনটা দিয়ে আপনি যদি দেখা যায় যে বাড়ির পেছন দিকে লন আছে একটা,
সরকারি বাড়ি থাকায় সেই বাড়িটার পিছনে বিশাল বড় লন ছিল। তো ওই দিক দিয়ে এই দরজা দিয়ে তিনি বের হতে পারতেন লনে। তো তিনি দেখলেন যে একটা নক নক শব্দ আসলো। তো তিনি মনে করছিলেন বাবা হতে পারে, কারণ তার বাবা তো ওই সময় বাসায় আসার কথা, কিন্তু এটা বাড়ির পেছন দিক দিয়ে তার বাবা কেন আসবে। তো তিনি দরজার ভিতর থেকে জিজ্ঞেস করছিলেন, কে ওখানে? ছোট মানুষ তো, 7-8 বছর বয়স, কে? তো পাশ থেকে কোনো শব্দ আসছে না। 5-7 মিনিট পর আবারও নক নক শব্দ আসলো। তিনি পরিষ্কার জিজ্ঞেস করলেন, কে? বলল, খোলো দরজা। দরজাটা খোলার কথা বললো, ভয়েসটা সম্পূর্ণ তার বাবার মতো। দরজা খোলো। প্রথমে তিনি দরজা খুলতে যাবেন, পরে চিন্তা করলেন যে তার বাবা তো তাকে তুমি করে বলে না, তুই করে বলে, তাহলে এইটা কি হবে। তিনি দৌড়ে তার মার কাছে যান। মার কাছে যাওয়ার পর তিনি বলতে লাগলেন, মা এরকমভাবে বাড়ির কেউ জন নক করছে। তো তার মা আসে। তার মা অনেকটা চিৎকার করেই পেছনেই একটা কেয়ারটেকারের ঘর ছিল ওই বাড়ি, তো ডাকতে থাকে, এই দেখতো এদিকে আয়তো, কিন্তু কেউ আসছিল না। পরবর্তী সময় রাত্রে তার বাবা আসলে তার মা জানায় যে কেয়ারটেকারকে তো আমি অনেকক্ষণ ডাকলাম, মেয়েটা ভয় পেলো, হোসনেয়ারা ভয় পেয়েছে, তুমি একটু কেয়ারটেকারকে ডাকো। তো কেয়ারটেকারকে ডাকা হয়। কেয়ারটেকারকে তিনি ডাকতে যান। কেয়ারটেকার জিজ্ঞেস কি রে ভাই, তোর ম্যাডাম ভেতর থেকে ডাকছে, তুমি শুনো নাই কেন? তো বলে যে কই, আমি তো সারাক্ষণ এখানেই পিছনে হাঁটছিলাম, কই আমি তো কাউকে আমাকে ডাকতে দেখিনি, কাউকে ডাকতে শুনি নাই। তোর ম্যাডাম অনেকক্ষণ ধরে তোকে ডাকলো, তুই শুনিস নাই? কেমনে শুনিস নাই? বলে, স্যার আমি এক ফোঁটাও শব্দ পাইনি, শোনার কোনো শব্দ পাইনি। তো তার বাবা বলে যে কই, ও তো বলছে তুমি নাকি ডাকো নাই। বলে, গলা ফাটিয়ে ডেকেছি আমি। তো যাই হোক, পরবর্তী সময় থেকেই এইটাই শুরু। এরপর থেকে প্রায় সময় তিনি দেখতেন যে তার রুমের পর্দা কেউ নাড়াচ্ছে। তিনি ধীরে ধীরে বড় হচ্ছিলেন আর বুঝতে পারছিলেন যে কোনো একটা অবয়বের অস্তিত্ব, সেটা তিনি যেই জায়গায় যান সেই জায়গায় তিনি দেখতে পেতেন কোনো না কোনো অবয়বের একটা অস্তিত্ব। কোনো না কোনো অবয়ব ঠিক বলা যায় না, কিন্তু যখনই যেভাবে তিনি অবয়বটাকে ফিল করেছেন বা অস্তিত্ব অনুভব করেছেন, তিনি মনে হচ্ছে যে একটার সাথে আর একটার কোনো মিল নাই। ফর এক্সাম্পল, একদিন তিনি দেখেন যে রান্নাঘরের ময়লা যে জায়গাটায় ফেলা হয়, সেদিন তাদের বাসায় আসলে তরমুজ নিয়ে আসা হয়েছিল। তো তরমুজ খাওয়া দাওয়া শেষ করে ওই জায়গাটা পুরো স্তূপ, এবং তরমুজটার মধ্যে থেকে গন্ধ আসছে। তো ওই ময়লার ওই স্তূপের মধ্যে থেকে তার কাছে মনে হলো যে কেউ ময়লার স্তূপে মাথা নিচু করে চেক করছে কি আছে সে জায়গায়। তিনি জিজ্ঞেস করেন, কে ওখানে? তখন তার বয়স 12-13 বছর। কে ওখানে? তখন তিনি দেখলেন যে ওইটা সাথে সাথে একটা বিড়ালের রূপ নিয়ে বাসার থেকে বেরিয়ে গেছে। এইগুলো হচ্ছে তার ছোটবেলার ঘটনা। এরপর থেকে প্রায় সময় তিনি এইসব জিনিসের অস্তিত্ব অনুভব করতে পারতেন, এবং যখনই অস্তিত্ব অনুভব করতেন তখনই তার মনে হতো যে তার কাছে হয়তো বিশেষ কোনো কিছু আল্লাহ তাআলা দিয়ে রেখেছে এইসব জিনিস সেন্স করার। কারণ যখন তিনি এইসব জিনিসগুলো সেন্স করতেন তখন তার মাকে দেখালে তার মা কিছু ফিল করতেন না, তার মা কিছু বুঝতেন না, তার ছোট ভাই কিছু বুঝতো না, তার বাবা কিছু বুঝতো না। তো তাকে ওই সময় ছোটবেলা থাকতেই অনেকের পানি পড়া, কবিরাজের তাবিজ, হাতের মধ্যে কোমরের মধ্যে বহু কিছুর চেষ্টা করা হয়েছে, কিন্তু এগুলোর থেকে তার কোনো পরিত্রাণ তিনি পাননি। এরই মাঝে যেহেতু মেডিকেল কলেজে চান্স পেয়ে যায়, মেডিকেল কলেজে তিনি ভর্তি হন, এসব জিনিসের আর কোনো ভ্যালু থাকে না। তখন মানুষ তো আসলে অ্যানাটমি নিয়েই পড়াশোনা শুরু করে দেয়, মানুষকে নিয়েই পড়াশোনা শুরু করে দেয়। সুতরাং মানুষকে নিয়ে পড়াশোনা করতে, যে মানুষের রোগ বালাই নিয়ে পড়াশোনা করতে, যেসব জিনিস আসলে তার মধ্য থেকেই অবসলুট হয়ে যায়। হোস্টেলে থেকে পড়াশোনা, এবং 1963 সালে তিনি ডক্টর হন। তার 1-2 বছর আগেই তিনি তার পছন্দের মানুষ ডক্টর তাহেরকে, ডক্টর হোসনেয়ারা ডক্টর তাহেরকে বিয়ে করেন, এবং 2 ফ্যামিলিকে পরে জানানো হয়, কারণ তারা আগেই বিয়ে করে ফেলেন। কারণ তার বাবা তার জন্য ছেলে খুঁজছিল। ওই সময় একটা জোর জবরদস্তির কারণে, পারিবারিক রিজন যেগুলি তিনি মেনশন করেননি। 1963 সালের ঘটনা। তখন তারা সদ্য ডক্টর হয়েছে এবং একটা বাংলাদেশের একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ছিলেন। এবং ওই সময় কয়টা মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ আপনার ধারণা করতেই পারেন। তো তারা ওই সময় মাত্র পাশ করেছেন, এবং ইন্টারনেটে স্টার্ট হয়েছে, তাদের ইন্টারনেট স্টার্ট করেছে। তো ওই জায়গাটা একটু মফস্বল এলাকা আর কি। তো যেহেতু আমি এলাকার নাম পালন করেছেন তিনি, আমি বলছি না। এবং বেশ ভালো মোটামুটি রোগী আসতেন, কারণ এখনকার এস্টাবলিশমেন্ট আর তখনকার এস্টাবলিশমেন্টের মধ্যে আকাশ পাতাল ফারাক ছিল। তখন ম্যানুয়াল জিনিসই বেশি ছিল।
তো প্রচুর রুগী ছিল, প্রচুর পেশেন্ট ছিল। তখন তাদের হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে যে রোটাটা ছিল, দেখা যেত কোনোদিন হোসনে আরার রাতের বেলা ডিউটি পড়েছে রোস্টারে, আবার কোনোদিন ডক্টর তাহেরের তার ডিউটি পড়েছে রাতের বেলা। তো মাঝে মাঝে দেখা যেত সকালবেলা দুজনের পড়েছে, অথবা ডিপার্টমেন্ট একসাথে ছিল না, যার বিধায় এদিক সেদিক হতো তাদের প্রায় সময়। তো হার্ডলি উইকে 1-2 বার দেখা হতো দুজনের, এরকম অবস্থা নাকি ছিল। তো হাজব্যান্ডের শিফট পরে একদিন সকালবেলা, আর রাতের বেলা তার ওয়াইফের শিফট পরে। আর ওই দিন তার গাইনি ডিপার্টমেন্ট তার ডিপার্টমেন্ট ভাগ করা ছিল না, তবে তিনি যে ডিপার্টমেন্টে ছিলেন সেই জায়গায় সব প্রসূতি মহিলারা, সব প্রেগনেন্ট মহিলারা আসেন আর কি ইমার্জেন্সি কেসেসে। তো তিনি ওই ডিপার্টমেন্টে ছিল, এবং ইমার্জেন্সিতে তিনি হাঁটতে একটা সময় ইমার্জেন্সিতে গেছেন, গিয়ে দেখেন যে তার বন্ধু বান্ধবরা এই সময় ইমার্জেন্সিতে ছিল, কিন্তু মাত্র 1-2 জন ছিল। তার সামথিং কোনো বিষয় নেই, তার এক বান্ধবীর সাথে তিনি কথা বলছিলেন। তো হঠাৎ করে একটা মহিলার পেইন উঠে যায়, তো তিনি তার ডিপার্টমেন্টে চলে যায় সেই মহিলাকে দেখবার জন্য। সেই মহিলা ওই সময় ফ্লোরিং করা অবস্থায় ছিল আর কি, বেড ছিল না, তোগুলো বেড তো ছিল না তখন। পেশেন্ট ছিল ফ্লোরে, তিনি ডায়াগনোসিস করছিলেন যে আদৌ ব্যথাটা কি ফলস পেইন নাকি অরিজিনাল ব্যথা। এটা দেখতে দেখতেই তার মাথা ব্যথা করছিল, এবং আসলে সেদিন রাত্রিবেলা, তো রাতও অনেক হয়ে গেছে, 12টা-1টা বাজে ওই সময় হঠাৎ করে এই ব্যথা। এবং ওই দিন তার সাথে ডিপার্টমেন্টে 2 জন নার্স ছিল, এবং তার আরেকজন বান্ধবী ছিল, কিন্তু সেই বান্ধবী না, তার বন্ধু ছিল, এবং সে কোথায় গেছে জানে না। মাঝে মাঝে দেখা যায় যে সিগারেট ধূমপান করতে তারা বাইরে বেরিয়ে যায়। তো তিনি প্রেসক্রিপশনে কাজ করছিলেন, তো কলিগরা ছিল না সেদিন। তার কলিগরা থাকলে হয়তো বা একটু ডিসকাশন বেশি হতো, তিনি একা ছিলেন ওই মুহূর্তে। তো কি মনে করে তার ওই পেশেন্টটা দেখে হঠাৎ করেই তিনি ওই নার্স স্টেশনে বসেছিলেন, নার্সের সাথে কথা বলছিলেন, কোনো একটা পেশেন্ট নিয়ে আলাপ আলোচনা করছেন। হঠাৎ করে তার হাজব্যান্ড হাজির, ডক্টর তাহের হাজির, এসে উপস্থিত। কারণ ডক্টর তাহের ওই সময় বাসায় থাকবার কথা, কারণ তার পরের দিন সকালবেলা ডিউটি ছিল। তো তিনি দেখলেন তার হাজব্যান্ড খুব ঠান্ডা মাথায়, যে পোর্শন যেখানে নার্সের স্টেশনটা, তিনি দেখলেন যে সেই জায়গা থেকে 200 গজ দূরে তার হাজব্যান্ডটা খুব ঠান্ডা মাথায় দাঁড়িয়ে আছে। ডক্টর তাহের খুব ঠান্ডা মাথায় দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন, তিনি আসলে কোনো কথা বলছিলেন না, তিনি দেখে একটু রাগ হয়ে গেলেন। ওই মুহূর্তে তিনি প্রেসক্রিপশন লিখছিলেন, তো সেটাতে তিনি বিজি, তার হাজব্যান্ডকে পাত্তা দিচ্ছিলেন না। তার হাজব্যান্ডটা তার কাছে আসে, খুব বেশি কাছে না, কাছে এসে তাকে বলতে থাকে, চলো নিচে যাই, হেঁটে আসি। ডক্টর তাহের বলতে থাকে, চলো নিচে যাই, হেঁটে আসি। তিনি দেখলেন তার হাজব্যান্ড একদম ভদ্র একজন মানুষের মতো আচরণ করছে। আসলে তার হাজব্যান্ডকে তিনি অনেক দিন চেনেন, প্রেমের বিয়ে। হাজব্যান্ড এরকম স্বভাবেরই না, সরি বা এরকম নমনীয় স্বভাবের না। তার হাজব্যান্ড খুব এক্সাইটেড অলওয়েজ, এরকম নম্র ব্যবহার করার কথা না। তো তিনি তার হাজব্যান্ডের এরকম আচরণে একটু অবাক হয়ে গেছিলেন। পরে যখন হাজব্যান্ড বলে যে আমার ওয়াইফটা আজকে রাতে ডিউটি দিবে, ওই দিক দিয়ে সে একা, কেউ নাই, তাহলে তাকে কোম্পানি দিতে হবে না, একা একা বলছিল হঠাৎ করে। এই বলে তিনি একটা টিফিন কারির বাটি, সেটা তাকে হাতে দেয়, বলছে যে খাবার নিয়ে আসছি, খাবারটা খেয়ে নাও, কিন্তু রাতে খাও নাই। তো তার সাথে তো তার হাজব্যান্ডের কোনো টেলিপ্যাথিক কানেকশন অথবা ফোনে কথা, তখন তো ফোন ছিল না, কেউ কোনো খবরও দেয় নাই। তো এত রাত 1টা বাজে তিনি খাননি, এটা তিনি কিভাবে জানলেন? প্লাস তিনি যে একা, এটাও তো তিনি জানেন না, কারণ তিনি তো জানেন যে ডিউটি থাকার কথা, ওই সময় ডিউটি লোকজন ডিউটি ডক্টর থাকবেই। এটা কিভাবে তিনি জানলেন? এবং ওনাকে তো বলা হয় নাই যে আজকে কেউ থাকবে না বা ওনার কলিগ এখানে নাই। যাই হোক, ডক্টর তাহেরা আসলে কথা বলছিলেন না, কারণ তার হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়েছিল। তো তিনি মনে করেন, যেহেতু ঝগড়া হয়েছে, তিনি হয়তো বা তাকে বোঝাতে এসছেন অথবা তাকে মানাতে এসছেন। তো তিনি কি করলেন, খাবারটার বক্সটা খুললেন না, তার হাজব্যান্ডকে বললেন, তুমি নিচে যাও, আমি আসছি। তো তার হাজব্যান্ডটা খুব ভদ্র একটা মানুষের মতো নিচে চলে গেলেন। তো এর মধ্যে আরেকটা পেশেন্ট তাকে নক করে বা কিছু, নার্স তাকে নক করে নিয়ে যায়। তিনি এসে তার ওই টিফিন ক্যারিয়ার বক্সটা ওই জায়গাতে তার হাতে নিলেন, এবং তিনি ওইখানে উপস্থিত যে নার্সটা আছে চেনে তো, বলে যে আচ্ছা আপনার ভাই আসছে নিচে, আমি একটু যাচ্ছি, আপনি একটু দেখিয়েন, আমাকে জানান, আমি নিচেই আছি। তো নিচে যান, নিচে যেয়ে দেখেন যে তার হাজব্যান্ডের ওখানে কোনো ছিটে ফোটাও নাই, মানে তার হাজব্যান্ড নাই ওই জায়গাটায়।
তো তিনি হাসপাতালের নিচে বলতে হতেছে যেটা ওটা ওই সময় 3 তলা অথবা 4 তলা ছিল, কনস্ট্রাকশনের কাজ চলছিল উপরে, এবং তিনি নিচে যান। নিচে যেয়ে দেখেন তার হাজব্যান্ডের কোনো ছিটে ফোটাও সেই জায়গায় নাই, তার হাজব্যান্ড ওই জায়গায় উপস্থিত নাই। তো তিনি বলেন হয়তো বা চলে গেছে, আমার ওই জায়গায় তো তার তো কিছুক্ষণ সময় লেগেছে পেশেন্টের কাছে, তো তিনি চিন্তা করেন হয়তো চলে গেছে। তো তিনি উপরে ওঠেন, উপরে উঠে রুগী পেশেন্ট দেখা শেষ করে তিনি কিছুক্ষণ রেস্ট নেন। একটা পর্যায়ে তিনি ঘুমিয়ে পড়েন, কারণ ওই সময় রাতের বেলার কোনো ইমার্জেন্সি পেশেন্টের আসে, মানে ইমার্জেন্সি শুরু হয়নি, তো ঘুম আসে একটা সময়, তিনি ঘুমিয়ে যান। ফজরের ওয়াক্তে তার ঘুম ভাঙার পর তিনি তার সন্ধ্যা 6টা পর্যন্ত, সকাল 6টা পর্যন্ত ডিউটি ছিল, সকাল 6টা পর্যন্ত ডিউটি শেষ করে তিনি বাসায় আসেন। বাসায় এসে তার হাজব্যান্ডের সাথে তার দেখা হয়, এবং হাজব্যান্ডকে জিজ্ঞেস করেন তুমি কালকে আমাকে না বলে চলে আসলে কেন হাসপাতালে? যে ডক্টর তাহের বলেন যে আমার সাথে তুমি কোনো কথাই বলবে না। প্রথমে তিনি খেয়াল করেন যে কী বললেন তিনি। আবারও ডক্টর হোসনেরা বললেন যে তুমি আমাকে কালকে আমার সাথে দেখা করলা, কিন্তু তুমি থাকলা না কেন? আমি তোমাকে বললাম নিচে যেতে, তুমি দাঁড়ালা না কেন? বলে আমি কালকে সকাল রাতের বেলা তোমার কাছে ডিউটিতে যাবো, তোমার মাথা ঠিক আছে? আমি সকালে উঠতে হবে না, তো রাতের বেলা আমি তোমার সাথে কেন দেখা করতে যাব? আর খুব বেশি দূরে ছিল না হাসপাতাল থেকে তাদের বাসা, খুব বেশি দূরে ছিল না, কোয়ার্টারের মধ্যে থাকতেন তারা। তো বলেন যে তখন তিনি আর কিছু বললেন না। আর ওই যে রাতের বেলা যে বক্সটা দিয়েছিল, সেই বক্সটা তিনি খোলেন নাই। ওই দিন রাতের বেলা প্রেশারের কারণে বক্সটা খোলেন নাই, আর যেহেতু রাগ হয়েছিল, আর পরে যখন তিনি নিচে এসে তার হাজব্যান্ডকে দেখেন নাই, তিনি এটা খুলে নেন, খাবোই না। তো তিনি রাতের বেলা যে জায়গায় টিফিন, ওই যে ক্যারিয়ারটা, যে টিফিন বক্সটা তিনি রেখে এসেছিলেন, পরের দিন রাতের বেলা তত ডিউটি পড়ে। তো তার সারাদিন ধরে এই চিন্তা হচ্ছিল যদি ও না যায় তাহলে কালকে রাতে কে গেল। এই জিনিসটা তার মাথার মধ্যে বারবার স্ট্রাইক করছিল, বারবার হিট করছিল। একটা পর্যায়ে তিনি ভালো করে জিজ্ঞেস করলেন তার হাজব্যান্ডকে, ডক্টর তাহেরকে, তুমি আসলেই যাও নাই? আমি তো দেখলাম। তো পরের দিন যে ঠিক সেই একই নার্স তার সাথে রাতের বেলা ডিউটিতে ছিল, প্রথমে তিনি নার্সকে জিজ্ঞেস করেন যে আচ্ছা কালকে রাত্রে যে আমার হাজব্যান্ড এসেছিল, আপনি তো এখানে বসেছিলেন, আপনি কি দেখেছিলেন? আমি যে আমার হাজব্যান্ডকে নিচে যেতে বললাম, বলে যে আপনাকে দেখেছি, কার সাথে আপনি কি করছেন একা একা আমি বুঝতে পারছিলাম না, আপনি তো ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন, একা একা কাকে কি বলছিলেন আমি আসলে বুঝিনি, আসলে খেয়াল করি নাই, কিন্তু আপনার সাথে আমি কোনো পুরুষ মানুষকে কালকে রাতে দেখিনি। ভাইয়া তো পরের হিসাব। আপনি নিচের থেকে দৌড়ে আসলেন, রুগী দেখলেন, পরে আপনি দেখলেন যে ব্যালকনিতে, আপনি দেখলাম যে আপনি ব্যালকনিতে দাঁড়িয়ে বারান্দার যে পাশটা গ্রিল সে পাশে দাঁড়িয়ে কার সাথে জানি কথা বলছেন, কিন্তু আমি আসলে এই জিনিসটা আর খেয়াল করতে চাই নাই। কিন্তু আপনি কি একা একা বিড়বিড় করছেন, মনে করেছিলাম হয়তো আপনি কিছু জিনিস চিন্তা করছেন, মাঝে মাঝে কিছু জিনিস চিন্তা করতে হয়, কিন্তু আমি কাউকে আপনার সাথে দেখি নাই। তো তিনি সাথে সাথে দৌড়ে যে জায়গাটা তিনি টিফিন বক্সটা রেখেছিলেন টিনের, সেটা ওই যে জায়গায় রেখেছিলেন সেই জায়গায় যান, যে দেখেন সেটা সেই জায়গায় নেই। ওই জায়গাটা আসলে কেউ যায় না বা কেউ জিনিস হাতটা দেয় না, ওটা একটা বক্সের মতো ফাইল। তো তিনি ওই জায়গাটায় যেহেতু রেখেছিলেন, তার স্পষ্ট মনে আছে যে গতকালকে তিনি এই জায়গাটায় বক্সটা রেখেছেন, কিন্তু সেটা সেই জায়গায় আর নাই। এরপরে 1-2 দিনের মধ্যে কোনো প্রবলেম তিনি 1-2 দিনের মধ্যে কোনো কিছু ফেস করেন নাই, কোনো কিছু দেখেন নাই। যেটা সবচেয়ে বেশি কঠিনতম স্ট্রাইক তার মাথার মধ্যে করে সেটা হচ্ছে তার ঠিক 2 দিন পরেই তার হাসপাতালে একজন রোগী আসেন। রোগীটার বয়স হচ্ছে অ্যারাউন্ড 40-45। তো পেশেন্ট নিয়ে তারা আসলে, তিনি এইখানে ডিপার্টমেন্টে ছিল, মাঝে মাঝে হয়তো হেল্প করতে যেতে হয়, তিনি ব্রাইট স্টুডেন্টও ছিল, অত বেশি স্টুডেন্টও না ওই সময়, এত বেশি ডাক্তারও ছিল না ওই সময়। তো যেহেতু অল্প সংখ্যক ছাত্রছাত্রী, এখন যেমন অনেক বেশি বেশি ছাত্রছাত্রী ক্লাসে একটা ক্লাসে থাকে, আর তখন এত বেশি ছিল না। তো তখন এটা হসপিটাল কাম মেডিকেল কলেজ। তো তিনি ওই জায়গায় যে দেখেন ওই ইন্টার্ন স্টুডেন্টরা ক্লাস মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তো আসে মাঝে মাঝে পেশেন্ট দেখার জন্য, কিন্তু যেহেতু তার রাতের বেলা ডিউটি, ওই সময় মেডিকেল স্টুডেন্টরা থাকে না। তো তিনি দেখলেন যে একটা পেশেন্ট আসে রাতের বেলা, রাত্রে 12:30 বা 1:45টার দিকে একটা পেশেন্ট আসে, ইমার্জেন্সি কেস আসে, পেশেন্টের হয়তো বা হার্ট অ্যাটাক হয়েছে বা কোনো একটা কারণে পেশেন্টের অবস্থা খুবই খারাপ। সব ডাক্তারদেরকে ডাকা হয়েছে ওই জায়গায়, এবং সবাই হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছিল, ওখানে যে কজন ডক্টর উপস্থিত ছিল। তো পেশেন্টের একটা সময় মারা যায়। পেশেন্টটা মারা যায় ঠিক 1:05 মিনিটে। সিপিআর দেওয়া শেষ, অনেক চেষ্টা করা হলো,
এবং ইনজেকশন দেওয়া হলো, কোনো কিছুতেই পেশেন্টকে আসলে সার্ভাইভ করানো গেল না, পেশেন্ট বাঁচলো না, পেশেন্ট মারা গেল। তো পেশেন্টের লাশটা ওই হসপিটালের ব্যালকনিতে রাখা ছিল, লাশটা নিয়ে ব্যালকনিতে রাখা ছিল। পেশেন্টের আত্মীয় স্বজনদের প্রচণ্ড কান্না। তো সবচেয়ে বেশি চেষ্টা করেছিল তার কলিগরাই, যেখানে ওই সময় যারা উপস্থিত ছিলেন ইমার্জেন্সিতে। তিনি দূর থেকে তো পেশেন্টটাকে দেখছিলেন, তারা ডাক্তাররা সব একটা জায়গায়, দূর থেকে তো পেশেন্টটা দেখছিলেন। তো তিনি শেষ করে উপরে, যেহেতু ওখানে নিচে লাশ রাখা হয়েছে, তাদের তো এইটাই কাজ, মাঝে পেশেন্ট আসছে, কত মানুষ তাদের হাতের সামনে মারা যাচ্ছে, সার্জারি করা অবস্থা, ওটির মধ্যে মারা যাচ্ছে। তো তিনি ওখান থেকে চলে আসেন। আর তার ওই সময় শরীরটা ভালো লাগছিল না, বেশ খারাপ লাগছিল। তো উনি দেখলেন যে উনি যখন তার ডিপার্টমেন্টে আসলো, ওই নার্সরাও নিচে গিয়েছিল, তারাও উপরে আসেন। কিন্তু মানুষ মারা গেলে তখন আসলে এখন যেরকম একটা হাইপলেস থাকে, মানুষের হাইপ তেমন থাকে না, তখন অনেক হাইপ থাকতো ডাক্তারদের মধ্যে, রোগীদের মধ্যে, যে একটা মানুষ মারা গেছে নিচে। রোগীর আত্মীয় স্বজনরা যারা ওই জায়গায় উপস্থিত থাকে, তারাও এই দিক সেদিক করে দেখতে যেত, লাশটা দেখার জন্য তারা একটু উৎসুক থাকতো, অনেকটা উৎসুক জনতার মতো। তো ওই মুহূর্তে ফ্লোর একদম খালি, এবং ওইখানে ডিপার্টমেন্টে যেসব পেশেন্ট ছিল, ফ্লোরে কোনো পেশেন্ট ছিল না, রোগী ফ্লোরে ছিল না ওই মুহূর্তে। তো রোগীরা সবাই ঘুম ওই সময়। তো তিনি ওই যে জায়গায় নার্স স্টেশনটা, সে জায়গায় বসেছিলেন। বসে বসে তিনি চিন্তা করছিলেন, গল্পের বই পড়ছিলেন। আসলে রিপানেস্ত ওই সময় তিনি একটা গল্পের বই পড়ছিলেন। এমন সময় তিনি দেখলেন যে তার পায়ের নিচে দিয়ে বিড়ালের মতো কি যেন একটা গেল। তখন তিনি যেটা অবাক হয়ে যায়, বিড়াল কথা তো তিনি ভালো করে, বিড়ালের মতো কিছু ঘেঁষে গেল, বিড়াল যেভাবে পায়ের মধ্যে ঘেঁষে যায় সেরকমভাবে ঘেঁষে গেল। তিনি মাথা নিচু করে দেখলেন যে একটা বাচ্চা তার পায়ের পাশে ঘেঁষাঘেঁষি করছে, একটা বিড়ালের মতো, ছোট বাচ্চা, যে বাচ্চার বয়স 8-9 মাস হতে পারে, এবং সেই বাচ্চাটা হামাগুড়ি দিতে পারে। তিনি সাথে সাথে পাটা সরিয়ে উপরে উঠে যান, এই চিৎকার দিয়ে ওঠেন। তো তিনি বাচ্চাটাকে ধরতে যাবেন, বাচ্চাটা আস্তে করে ওই যে গাইনি ডিপার্টমেন্ট সেটার ভেতরে ঢুকে গেল। তো তিনি মনে করছিলেন যে হয়তো কোনো রুগীর আত্মীয় স্বজনের কেউ হবে, বা রুগীর অ্যাটেন্ডেন্টের সাথে, বা রুগীর নিজের বাচ্চা হতে পারে। তো তিনি এগিয়ে যান যে কী অবস্থা দেখার জন্য। তিনি এগিয়ে দেখেন যে ওখানে কেউ নাই, একটা বাচ্চাও নাই। বাচ্চাটাকে তিনি স্পষ্ট দেখেছেন যে ওই ডিপার্টমেন্টের ভেতরে ঢুকে যেতে। তিনি দেখলেন যে আর কাউকে দেখা যাচ্ছে না, মানে তিনি ভালো, মানে লাইটও জ্বালাতে পারছিলেন না, কিন্তু তিনি প্রপারলি বাইরে যতটুকু আলোতে বোঝা যাচ্ছিল ভেতরে যে এখানে কেউ নাই, ওখানে তেমন বাচ্চা নাই। বাচ্চা থাকলেও হাসাহাসি বা বাচ্চার কান্নার শব্দ আসবে। তো বাচ্চাটা হাসতে হাসতে চলে গেল হামাগুড়ি দিতে। তার তখন বলে যে উনি ফাইজুল ইসলাম ভাই বলেছেন যে উনি যখন এটা শেয়ার করেছেন তখন হাত আর নাকি তারা শরীর কাঁপছিল, এরকম শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছিল, এরকম অবস্থা। তো তিনি আবারও নার্স স্টেশনে আসেন এবং আসলে নিচে নেমে তার বন্ধুদের কাছে বলেন যে এক বান্ধবী আছে, তার খুব ক্লোজ বান্ধবী, সেদিন তার বান্ধবীরও ডিউটি ছিল অন্য ডিপার্টমেন্টে। তো তিনি তার বান্ধবীকে যে বলেন যে দোস্ত, আমি এরকম একটা সমস্যায় পড়লাম, আমি এরকম দেখেছি, আসলে আমার থাকতে ভয় করছে, আমি কিছুক্ষণ তোর সাথে থাকবো কিনা? বলে হ্যাঁ, তুই থাক, সমস্যা নেই। তো তিনি তার ওইখানে ছিলেন এবং নার্সদের বলে আসেন যদি কোনো ইমার্জেন্সি অ্যারাইজ করে, তুমি বলে আমি এই ডিপার্টমেন্টে আছি, তুমি ডাক দিয়ে নিয়ে যাও আমাকে। তো সে ওই জায়গায় তার ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ সময় কাটায়। রাত 3টা 3:30টার দিকে ওই হাসপাতালের নিচের পিছনে একটা ক্যান্টিন আছে, সেটা মোরলেস রাতের বেলা খোলা থাকে, অ্যাটলিস্ট চা পাওয়া যায়, অন্য কোনো খাবার না পাওয়া গেলেও। তিনি তার ফ্রেন্ড, আরও কিছু ছেলে ফ্রেন্ড আছে, তাদেরকে নিয়ে যেখানে চাটা খেয়ে রুমে আসেন, মানে নার্স স্টেশনে আবার আসেন। তো নার্স স্টেশন আসার পরে চা না খেলে তো রাতে সজাগ থাকা কষ্ট করে, এবং ফ্লাস্কের চা তখন ওই দিন শেষ। তো তিনি হঠাৎ করে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। তখন তিনি কনফার্ম হয়ে যায় যে ভিতরে কোনো বাচ্চা আছে। তো তিনি বারবার খোঁজার চেষ্টা করছিলেন ওই ভিতরে ঢুকে, যে জায়গায় রোগী, সে যে কোনো বাচ্চার কান্না পাচ্ছিলেন না। তবে তাকে কান্নাটা লিড করছিল সিঁড়ির কামরার দিকে। তিনি আস্তে আস্তে সিঁড়ির কামরার দিকে যান। তিনি যে দেখেন যে কান্নাটা লিড করছে নিচের দিকে। তিনি নিচের দিকে যান, নিচের দিকে হাঁটতে সেই কান্না তাকে লিড করতে এবং সেই কান্নার মায়া জালে পড়ে তিনি অনেক দূর হাঁটতে থাকেন। একটা পর্যায়ে যে জায়গায় লাশগুলো নিয়ে এসে রাখা হয়, অনেক সময় বেওয়ারিশ লাশ আসে, তো সেই লাশ ঘর অথবা মর্গ যেটা বলা হয়, ওই সময় এতটা এস্টাবলিশড মর্গ ছিল না, মাঝে মধ্যে লাশ আসলে সে জায়গায় রাখা হয় এবং মোস্টলি লাশগুলোই রাখা হয়। তিনি দেখলেন যে বাচ্চাটার শব্দ বা কান্নাটার শব্দ সেই লাশ ঘর থেকে আসছে। তিনি একটু আগান। সেই রুমটা খুব বেশি বড় ছিল না, হয়তো 20 ফিট বাই 20 ফিট রুম ছিল, খুব বেশি বড় ছিল না। তো তিনি ওই রুমটার কাছে যান। রুমটার কাছে যেয়ে দেখেন যে স্ট্রেচারের মধ্যে, মানে ওই সময় ওই মুহূর্তে কোনো লাশ
তিনি দেখতে পান না। তো স্ট্রেচারের মধ্যে একটা ছোট বাচ্চার দেহ পড়ে আছে, সেটার উপরে ছোট্ট একটা কাফনের কাপড় দিয়ে বডিটা ঢাকা। তিনি প্রথমে ভয় পেয়ে যান, কারণ এই কান্না এক নম্বর হচ্ছে বাচ্চার কান্না, 2 নম্বর সেই কান্নাটা তাকে উপর থেকে লিড করে নিয়ে এসে নিচে এই রুমের কাছে নিয়ে এসছে। তিনি তখন ভয় পেতে থাকেন। তিনি ওই জায়গা থেকে একটা দৌড় দেন, কারণ আগের অস্তিত্বগুলো, যেসব জিনিসগুলো তিনি আগের থেকে টের পেতেন, সেসবগুলো যদিও মাঝে মধ্যে গ্যাপ দিত বা সেসব জিনিসগুলো তাকে কখনো ক্ষতি করেন নাই, কিন্তু তার এই হাসপাতালে ইন্টার্ন লাইফ শুরু করার পর থেকে এই কয়েকদিন যাবৎ তিনি বেশ কিছুদিন সাফার করছিলেন। তো তিনি তার হাজব্যান্ডের সাথে বিষয়টা ওই সময় ওখানে চলে আসেন এবং সকালবেলা তিনি হাজব্যান্ডের সাথে বিষয়টা শেয়ার করেন। বাসায় থাকা অবস্থায় তার কোনো প্রবলেম হচ্ছিল না, প্রবলেম হচ্ছিল তিনি যখন নাইট ডিউটিতে আসেন। তো একটা পর্যায়ে যখন তার দিনের বেলা ডিউটি শুরু হয়, তখন তিনি এসব জিনিস আর ফেস করছিলেন না। তিনি মনে করলেন যে তার রাতের বেলা এই সমস্যা, রাতের বেলা কোনোভাবে সারভাইভ করতে হবে এবং আমি একগুচ্ছ মানুষের সাথে থাকবো, আমি একা একা মুভ করবো না, এরকম প্ল্যানিং হলো যদি রাতের বেলা ডিউটি পরেও। তো সেইবারের পরে যখন দিনের বেলা ডিউটি শেষ হলো, রাতের বেলা ডিউটি শুরু হলো, সেদিন ছিল বৃহস্পতিবার, পরের দিন ছিল শুক্রবার এবং তার ওই দিনটা সেদিন শরীরটা বেশ খারাপ লাগছিল, কিন্তু তারপরও আসতে হয়েছিল, কারণ তাদের যে ডিপার্টমেন্ট ইনচার্জ আছেন, সে মানে মেডিকেল অফিসার আছেন, সে খুব ঝামেলা করছিল, তার সাথে একটা ঝামেলা হচ্ছিল। তো সব মিলে এগুলি অনেক ডাক্তাররা যারা আছেন তারা বোঝেন। তো সেই অবস্থায় তিনি আসলে ইউনিভার্সিটি মানে কলেজে আসেন, মানে হসপিটালে আসেন। হসপিটালে আসার পর তিনি ওই সময় নার্সদের স্টেশনে, কারণ তখন তিনি আর গাইনি ডিপার্টমেন্টে ছিলেন না। তো তিনি যেখানে কাজ করছিলেন সেই জায়গাটা 2 পাশ মিলে পুরুষ এবং মহিলা আলাদা আলাদা ডিপার্টমেন্ট। তো তিনি মাঝখানে ঠিক। তো তিনি কাজ করছিলেন, হঠাৎ করে একটা লোক এসে রাতের বেলা 12:30টার দিকে, 1টার দিকে লোক এসে জিজ্ঞেস করলো, মা আমি এখন এরকম ফিল করছি, আমার কি কোনো ওষুধ খাওয়া দরকার আছে নাকি? একটা রুগীর সাথে তিনি স্বাভাবিক কথাবার্তা বলছিলেন। কথাবার্তা শেষ করে তিনি চা খেতে নিচে নামেন, বন্ধুবান্ধবরা ডাকাডাকি করেন, তার চা খেতে নিচে নামেন। তো চা খাওয়া শেষ করে তিনি আবারও নার্স স্টেশনে আসলেন। ওই মুহূর্তে তার সাথে যে নার্স একজন ছিল, সেটা অন্য নার্স, সেই নার্সটা কিছুক্ষণ পরে সেখান থেকে হয়তো ভেতরে যায় বা কোনো একটা কারণে ওই জায়গায় ছিলেন না। তিনি দেখলেন একটা মানুষ বসে আছেন এবং তার ডিপার্টমেন্টটা যে জায়গায় নার্স স্টেশনটা, তার কাছ থেকে সিঁড়ির কামরা খুব বেশি দূরে না। তিনি দেখলেন যে একটা লোক, তাহলে তিনি যে নার্স স্টেশনে ছিলেন সেই জায়গায় একটা লোক বসে ওই যে সিঁড়ির কামরায় বসে কান্না করছে। একটা বয়স্ক লোক বলতে হলে অলমোস্ট যে বয়স একদম বুড়া বয়স না, একটা সার্টেন এজের। তো তিনি পেছনটা দেখতে পাচ্ছিলেন। তিনি চেয়ার থেকে উঠে গেলেন, জিজ্ঞেস করলেন, কি হয়েছে ভাই, কান্না করছেন কেন? এখানে কান্না করছেন কেন? এখানে বসেন না, নিচে যে আপনি যে জায়গায় রুগীর মানে অ্যাটেন্ডেন্টরা থাকে সেই জায়গায় চলে যান, এই জায়গায় বসেন না, এই জায়গায় মানুষজন ওঠানামা করে, এই জায়গায় বসেন না। তো সেই লোকটা তার কথার ভ্রুক্ষেপ করছিল না, তার কথাটা আসলে শুনছিল না। তো তিনি আবারও বলেন যে, দেখেন ভাই, এই জায়গা থেকে চলে যান। তো ওই লোকটা উঠে দাঁড়ানোর পর তিনি অলমোস্ট পড়ে যাওয়ার মতো অবস্থা, তিনি জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার পরে যখন জ্ঞান ফিরে, তখন দেখেন যে তিনি ওই কমন রুমে সে জায়গায় শুয়ে আছেন এবং সে জায়গায় একটা সোফার মতো বেড ছিল, সে জায়গায় তিনি শুয়ে আছেন। সবাই তাকে পানি টানি ছেটানোর পর তিনি যাকেন, ওই জায়গায় তার ফ্রেন্ডরা, অন্য ডিপার্টমেন্টের মেডিকেল অফিসাররা সবাই চলে এসছে। তিনি তাকে জিজ্ঞেস করালো যে, তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে, তুমি যে পড়েছো, বেশ শব্দ হওয়ার পর লোকজন জড়ো হয়ে গেছে। তো তিনি বললেন যে আমার মাথাটা ঘুরাচ্ছিল। তিনি আসলে বলছিলেন না তাদেরকে, ডাক্তার মানুষ, তাদেরকে যদি এসব কথা বলা হয় তখন তারা আসলে পজিটিভলি নেবেন না। তিনি তার হাজব্যান্ডকে বললেন যে, দেখো, আমি কালকে রাতের বেলা একজন লোককে সিঁড়ির কামরায় কান্না করতে দেখছিলাম। আসলে আমি লোকটার পেছনটা দেখতে পাচ্ছিলাম, লোকটার সামনে দেখতে পাচ্ছিলাম না। লোকটা যখন উঠে দাঁড়ায় তখন 15 দিন আগে আমি যখন গাইনি ডিপার্টমেন্টে ছিলাম, আমি একটা রোগীকে, আসলে তখন রাতের বেলা ইমার্জেন্সি পেশেন্টটা ছিল, আসার পরে রোগীটাকে ইমার্জেন্সি সিপিআর দেওয়া হয়, কিন্তু রোগীটা সার্ভাইভ করে না। সেই পেশেন্টকে আমি সিঁড়ির কামরায় বসে কান্না করতে দেখছিলাম এবং কি অবস্থায় সেই পেশেন্ট শব্দ করছে কান্নার, কিন্তু যখন পেশেন্ট আমার দিকে ঘুরে তাকালো, আমি দেখি পেশেন্টটা হাসছে আর পেশেন্টের 2 দাঁতের মাঝখান থেকে রক্ত 2 গাল বেয়ে পড়ছে। আমি অজ্ঞান হয়ে গেছি, কারণ
আমার সামনে আস্থা ডেড বডি দিয়ে আমি কাটতে পারবো, কিন্তু এই জিনিস যখন আমার চোখের সামনে আসে আমি ওই সময় আর থাকতে পারিনি। আমার খুব কষ্ট হচ্ছে ইন্টার্ন করতে। আমি কি 6 মাস গ্যাপ নিব নাকি? ইন্টার্ন দরকার হলে 6 মাস পরে করব। তো তার হাজব্যান্ড বলে যে দেখো, ফার্স্ট অফ অল তুমি একটু রেস্ট নাও, আমি দরকার হলে আমি কথা বলি, ডিপার্টমেন্টের সাথে কথা বলি, ওখানে কথা বলে আমরা জিনিসটাকে সর্ট আউট করে ট্রাই করি। তুমি অসুস্থ হলে কেন প্রতিদিন যাবা এবং প্রতিদিন এরকম অসুস্থতার কথা বলবা আর এই ধরনের কথাবার্তা এই তুমি কাউকে বলে তোকে বিশ্বাস করবে না। তো এক কাজ করো, তুমি 1 মাস ব্রেক নাও, অথবা 20 দিন ব্রেক নাও, অথবা 10 দিন ব্রেক নাও, যেভাবে নাও। ব্রেক নিয়ে তুমি, যেহেতু মেডিকেল অফিসাররা আছে, এটা একটা হয়তো সর্ট আউট করা যাবে। তো তিনি কথাবার্তা বলেন, কিন্তু তাকে আসলে ছুটি দেওয়া হয় 10 দিন পরে, কারণ ওই পরে যে ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছিল সেই ডিপার্টমেন্টের সহজ থাকে। আসলে খুব সহজও না, তিনি ওই জায়গায় ছিলেন, মেডিকেল অফিসাররা তাদের হেল্প করছেন, একটা মেডিকেল অফিসার অলওয়েজ থাকেন, কিন্তু তিনি যখন ওই সময় ওই জায়গায় ছিলেন, যে কয়বারই তিনি এই ইনসিডেন্টগুলোর সম্মুখীন হন, তখন ওই সময় কোনো মেডিকেল অফিসার ছিল না। তো যাই হোক, তিনি যখন কথাবার্তা হাজব্যান্ডের সাথে শেষ করার পরে কথাবার্তা বলে ফিক্স করে যে না, তিনি আসলে ছুটি নেবেন, কিন্তু তার ছুটি দিল না। তো ছুটি না দেওয়ার কারণে তাকে 10 দিন যেতে হচ্ছিল মেডিকেল কলেজে। তো হাসপাতালে থাকা অবস্থায় 5 দিনের দিন, সেদিন খুব বৃষ্টি ছিল বাইরে, এবং ওই দিন অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছিল না। সেটা হচ্ছে ওই 8-10 দিনের সময় প্রথম বৃষ্টি। তো তার বান্ধবীরা ওই সময়ে যতটুকু ইচ্ছা যে বৃষ্টি হচ্ছে সময় আয়, বৃষ্টিতে বৃষ্টিতে হাত দিয়ে হাত পিছাই। তো শেষ করার পর তিনি আবার উপরে একটা ইমার্জেন্সি আসে, একটা নার্স তাকে, তাদের ওই ডিপার্টমেন্টে যে নার্স আছে, তিনি যে নার্সের সাথে ছিলেন ডিপার্টমেন্ট ওয়াইজ, সেই নার্স তাকে এসে বলেছে আপা তাড়াতাড়ি আসেন। তো তিনি ঘুরে তার কথা শুনে উপরে চলে যান। উপরে চলে যাওয়ার পর তিনি দেখলেন যে নার্সটা তাকে যে নিয়ে আসছে তাকে এসকর্ট করে রুমে গেল না, নার্সটা চলে গেল বারান্দার থেকে সোজা একদম ডেড এন্ড। ওই জায়গায় কোনো রুম নাই, কিচ্ছু নাই, ওই জায়গায় একটা স্টোর রুম আছে। নার্সটা সেই স্টোর রুমটা খুলে ভেতরে ঢুকে গেল। তিনি বললেন যে নার্স আমাকে নিয়ে আসলো নিচের থেকে, ওই নার্স ওই রুমের মধ্যে ঢুকে গেল কিভাবে? এই রুম তো আমি কখনো কাউকে খুলতে দেখি নাই। তিনি এই রুমটার কাছে যান, কাছে যাওয়ার পরে রুমটা খোলার চেষ্টা করলেন, রুমটা তিনি খুলতে পারলেন না। রুমটা বাইরে তালা দেওয়া, দূর থেকে বোঝা যাচ্ছিল না বাইরে তালা ঝুলছিল কি ঝুলছিল না, কিন্তু তিনি জানেন সেই রুমটা সবসময় লক থাকে। ওই রুমটার মধ্যে অনেক জিনিসপত্র, কাপড় চোপড়, ময়লা টয়লা, সব একটা স্টোর রুমের মতো। তো তিনি ওই রুমের যাওয়ার কাছাকাছি যে দেখেন যেটা মিডিয়াম সাইজের তালা ঝুলছে, তালা লক করা। এই নার্স কীভাবে ঢুকলেটার ভিতরে? তিনি কাছে আসলেন, তিনি নার্স স্টেশনে দেখলেন, নিচে নামলেন, তার বান্ধবীদের বললেন যে শোন না, তার বান্ধবীদেরকে জানালেন, বন্ধুদের জানালেন, আর সবাই হাসাহাসি করবে, পচাবে। তো সেই জিনিসটা চিন্তা করে তিনি বন্ধুদের জানালেন না, তিনি তার বান্ধবীদের জানালেন যে দেখ, উপরের নার্সটা যে আমার সাথে ছিল সেই নার্সটা আমাকে নিচে ডাকলো, নিচে ডাকার পরে এরকম উপরে উঠলাম, উপরের পর নার্সটা চলে গেল, দূরে দরজা খুলে সে একটা ভিতরে রুম, সুইচ আমাদের ওই কর্নারের স্টোর রুমটা আছে না, সব বান্ধবীরা সবাই চিনে, ওই স্টোর রুমে ঢুকে গেল। ওই রুমটা আমি যাওয়ার পরে সামনে দেখছি তালা দেওয়া। পরে সেই নার্স, যেই নার্সকে ডাকলো, সেই নার্সের চেহারা তো সেই নার্সকে তো সাথে চেনে, বলে যে এই তুমি নাম ধরে জিজ্ঞেস করার পর বলে যে তুমি আমাকে ডাকলা নিচে, আপনি কি? আমি তো ভিতরে ছিলাম, আমি তো আপনাকে ডাকি নাই, আর ডাকার মতো কোনো রিজনও হয় নাই আপনি। তখন তার বান্ধবীদের বললো যে নার্স কি আমাকে দেখেছিল? তুই দেখেছিস? বলে না, তুই না হঠাৎ করে ঘুরে দৌড় দিলি একটা, আমি তো কাউকে দেখলাম না তোর সাথে। তো তিনি তখন কনফার্ম হয়ে যান যে না, আমি নাইট ডিউটি করতে পারবো না, আমার এখন কমপ্লিট বিশ্রাম দরকার। তিনি ঢাকায় চলে আসেন। তার বাবার ওই সময় পোস্টিং ঢাকায় ছিল। এটা তখন 1963 সালের মাঝামাঝি সময়ের ঘটনা, 1963 থেকে 64 রানিং আর কি। তো এরকম করে প্রায় 10-15 দিন তিনি 1 মাস যাননি বাসায়, এবং তিনি সাইকিয়াট্রিস্ট দেখান। তার সমস্যার কথা হুজুরদের দেখানো হয়, ইমাম সাহেবরা বিভিন্ন রকমের পানি পড়া দিয়েছিল। তো পানি পড়া সেই রিচুয়ালসগুলো তিনি আগেও যেহেতু একবার করেছেন, আবারও করেছেন, যদি না আসে বা কিছু একটা। পরবর্তী সময়ে 1 মাস থাকার পর তিনি যখন আবারও জয়েন করেন, তখন তাকে বলে দেওয়া হয় যে ইন্টার্নি তোমাকে 1 মাস বেশি করতে হবে, আদারওয়াইজ অনেক পে আছে। তো তাকে তিনি রিকোয়েস্ট করেন যে দেখেন, আমি রাতের বেলা করতে পারছি না, আমাকে ওষুধ দিয়েছে ডক্টর, আমি রাতের বেলা ইন্টার্ন করতে পারবো না, রাতের বেলা ডিউটিতে থাকতে পারবো না, যে সময়গুলোতে আমার রাতে থাকবে সেসবগুলো যদি চেঞ্জ করে দিনের বেলা দেওয়া হয় আমার জন্য উপকার হবে।
তো ওই একজন মেয়ে মানুষ এবং সেই হিসাবে তার আপিলটা অ্যাকসেপ্ট করা হয়। এরপরে পুরো ইন্টার্ন লাইফটা তার শেষ হয় এবং কোনো প্রবলেম হয় না দিনের বেলাতে। বাসার মধ্যে তিনি কোনো প্রবলেম ফেস করছিলেন না। রাতের বেলা টুকটাক এদিক সেদিকের শব্দ, কুকুর কান্নার শব্দ, কুকুর ডাকার শব্দ, ওই এলাকায় তিনি যে জায়গায় থাকতেন সে জায়গায় কখনো কুকুর টুকুর তিনি মুভ করতে দেখেন নাই, কিন্তু কুকুর ডাকা, রান্নায় রাতের বেলা কান্নার শব্দটা প্রায় সময় পেতেন। তো এইগুলো তিনি ভ্রুক্ষেপ করেছেন, এগুলি শুনে শুনেই বড় হয়েছেন, এগুলি অনেক সময় অবৈধ টবৈধ দেখতেন, কিন্তু হাসপাতাল রিলেটেড কোনো প্রবলেম তিনি আগে ফেস করেননি। এরপরে প্রায় 7 থেকে 8 মাস তিনি মোরলেস তখন নর্মাল ছিলেন এবং তার হাজব্যান্ড এবং তিনি মিলে ডিসিশন নেন তারা কলকাতায় যাবেন কিছু ফার্দার ডিগ্রিজের জন্য। আর ওই মুহূর্তে তখন যুদ্ধ তখনও শুরু হয়নি, আর তখন বিসিএস পরীক্ষার নিয়ম ছিল, মানে বিসিএস পরীক্ষার মতো এরকম প্রিপারেশন এখনকার মতো যেমন সবাই নেয় তখন এরকম ছিল না। বিসিএস পরীক্ষার নিয়ম ছিল, তখন পাস করার পরে সবাই রুগী দেখতে পারতো এরকম চেম্বারের মধ্যে বসে, এবং তারা যেহেতু একটু মফস্বল এরিয়াতে ছিল বেশ কিছুদিন সেখানে রুগী দেখেছেন। পরে তারা ঢাকায় ব্যাক করে ঢাকায় তারা রুগী দেখা শুরু করেন। তো যখন কলকাতা থেকে কিছু ট্রেনিং নিয়ে আসার পরে তারা ঢাকায় এসে রুগী দেখা শুরু করেন। তো তখন আসলে আর প্রবলেম তিনি তেমন একটা ফেস করছিলেন না, ফেস করেন হচ্ছে তার বাসায়। তখন নেক্সট প্রবলেমটা ফেস করেন, তখন তাদের বাসা ছিল এরকম দোতলা একটা বাড়ি, তিনি তার হাজব্যান্ড সহ থাকা শুরু করলেন। পারিবারিকভাবে তখন আর কোনো প্রবলেম ছিল না তাদের বিয়ে নিয়ে, এবং তার বাবা মা মানে ডক্টর হোসনে আরা, তার বাবা মা তখন তাদের বাসায় আসেন বেড়াতে, কারণ তখন তার বাবার রিটায়ার্ড হয়ে গেছেন এবং তখন ঢাকায় তাদের নতুন বাড়ি হচ্ছে আর কি। তো নতুন বাড়িটা তখন শুরু হয়েছে কিন্তু কমপ্লিট হয় নাই। তো তার বাবা তখন পেনশনের টাকা দিয়ে যে টাকাটা উইথড্র হয়েছে তখন তার বাবা বাড়ি করার জন্য প্ল্যান করছিলেন। আর তখন তো আসলে পূর্ব পাকিস্তান ছিল, তখন এরকম যুদ্ধ তখনও শুরু হয় নাই। 1967-8 তখন আসলে এক্স্যাক্ট ইয়ারটা তার মনে নাই, এখন তো তাদের অনেক বয়স হয়ে গেছেন। তো এখন দুইজন আসলে সত্যি কথা ডক্টর তাহের তিনি আর বেঁচে নাই, তিনি ডক্টর হোসনে আরা তিনি ঘটনা শেয়ার করেছেন ফাইজুল ইসলাম ভাইয়ের কাছে, এবং তিনিও বেশ বয়স্ক এবং যতটুকু তার মনে আছে ততটুকুই তিনি ফাইজুল ইসলাম ভাইকে শেয়ার করেছেন। তো তার সন্তানরা তাকে আসলে বলতে দিচ্ছিল না, তার সন্তানরা এই বিষয়টা বেশ ভালোই জানতো, কিন্তু ফাইজুল ইসলাম ভাই ঘটনাটা বাংলাদেশ থেকেই কালেক্ট করেছেন। এখন যখন বাংলাদেশে তিনি যখন গেছেন তখন তিনি কালেক্ট করেছেন। তো সব ঘটনা তিনি অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি ক্লিয়ার করে বলতে পারছিলেন না। আর তিনি অনেকদিন যাবৎ কানাডায় তার মেয়ের কাছে ছিলেন, কিন্তু বর্তমানে তিনি বাংলাদেশে আছেন। তো তিনি যখন শেয়ার করেন বিষয়টা যে অনেকদিন যাবৎ কিছু হচ্ছিল না বা কিছু তিনি ফিল করছিলেন না, লাস্ট মোমেন্টে 1967-68 ওই সময়টায় তার যতটুকু মনে আছে এটাই তার শেষ ইনসিডেন্ট, যে সেদিন তিনি বাসার মধ্যে তখন তার বড় ছেলে হয়েছে, বড় ছেলের বয়স 2 বছর, নতুন বাসা নিয়েছে ঢাকায়, এবং চাকরির সুবাদে তিনি তখন ঢাকা মেডিকেল কলেজে তখন চাকরি করতেন, হয়তো মেডিকেল অফিসার, কিন্তু সেটা তিনি প্রপারলি পরিষ্কার বলেননি। তো যখন তিনি চাকরি করছিলেন ওই সময়ের তখন ছোট বাচ্চা, তখন তার হাজব্যান্ড তখন ওই সময় ঢাকা মেডিকেল কলেজে চাকরি করতো। আসলে ঢাকা মেডিকেল কলেজের নাম বললাম, কিন্তু আমি আসলে বলছি না তিনি কোন সময়টা কোন টাইমে আসলে প্রপারলি আমি বলছি না, এটা যুদ্ধের আগের ঘটনা। তো তখন যেটা হচ্ছে যে তিনি যেটা বলেন যে তিনি রাতের বেলা বাসায় একা ছিলেন, তার বড় ছেলে সহ। তো বাসায় একটা কাজের লোক ছিল, কাজের বুয়া ছিল, তার বাসায় কাজের বুয়া, ওই সময় তার বাবা মা তার বাসায় আসেন। তো রাতের বেলা হঠাৎ করেই ইলেকট্রিসিটি ছিল না, তো রাতের বেলা তিনি হঠাৎ করে মোমবাতি এবং হারিকেন দুইটাই বাসায় ছিল। তো মোমবাতি জ্বালিয়েছিলেন, মোমবাতি জ্বালিয়ে হারিকেন তখন মোরলেস ঢাকা শহরে সবার বাসায় ছিল, অনেকের বাসায় হারিকেন ছিল। তো মোমবাতি জ্বালিয়ে তিনি চুপ করে বসেছিলেন। খুব বেশি রাত 10টা-11টা বাজে, তার হাজব্যান্ডের নাইট ডিউটি। তো তাহের ওই সময় নাইট ডিউটি ছিল। তো তিনি যেটা করেছেন যে চুপ করে শুয়েছিলেন, তার বাচ্চাটা কান্না করছিল, বাচ্চাটাকে ফিট করে তিনি চুপ করে শুয়েছিলেন। বাচ্চা তখন 1.5 বছর, তার ছেলে তখন 1.5 বছর বা 2 বছর। রাতের বেলা হঠাৎ করেই তাদের বারান্দার মধ্যে, তারা দোতলায় থাকতেন, বারান্দার মধ্যে নক করা শুরু হয় এবং ডাকতে থাকে, হোসনে আরা, এই হোসনে আরা, খুব মায়াবী ডাক, হোসনে আরা, এই হোসনে আরা। তিনি পরিষ্কার শুনতে পাচ্ছিলেন।
ওর মানে বারান্দা থেকে কেউ ডাকছে। তিনি একবার জিজ্ঞেস করেন, কে? এই হোসনে আরা। হোসনে আরা মানে কে জিজ্ঞেস করলে আপনি উত্তর দিবেন কি আমি দরজা খোলো বা আমি দরজা খোলো? তিনি তখন পরিষ্কার শুনতে পাচ্ছিলেন বারবার একই জিনিসই ডাকছে, কিন্তু তিনি যে বারবার জিজ্ঞেস করছেন কে কে, এটার কোনো উত্তর বা এটার কোনো সদুত্তর বা প্রতি উত্তর কেউ দিচ্ছিল না। তো তিনি আবারও কিছুক্ষণ পর 5 থেকে 10 মিনিট পরে, রাতের বেলা, ওই গভীর রাত, তখন অনেক সময় তখন অবশ্যই গভীর রাত, এই হোসনে আরা, হোসনে আরা। তিনি আর কোনো ধরনের শব্দ না, মানে এই শব্দটা পরপর তিনি আর কোনো দেরি না করে সাথে সাথে তিনি তার বাবাকে ডাক দেন। বাবাকে বলেন যে বাবা দেখো এরকম শব্দ পাচ্ছি। তো অনেকক্ষণ তার বাবা তার রুমে বসেছিল। রাত আর গভীর হওয়া পর্যন্ত তার বাবা যতক্ষণ তার বাবা তার রুমে বসেছিল ওই শব্দ আর আসছিল না। তো তার বাবা বললো যে আসলে দেখো তুই মোমবাতি জ্বালিয়ে ঘুমা, এখনও তো ইলেকট্রিসিটি আসলো না। তো কিছুক্ষণের মধ্যে ইলেকট্রিসিটি যখন চলে আসে তো তিনি তখন লাইট চালিয়ে ঘুমাচ্ছিলেন, ডিম করে লাইট জ্বালিয়ে, তিনি ডিম লাইট চালিয়ে ঘুমাচ্ছিলেন। তার কাছে মনে হলো যে তার মুখের থেকে রক্ত বেরোচ্ছে। তো তিনি রক্তের টেস্ট পাচ্ছিলেন মুখের মধ্যে। সাডেনলি শুয়ে আছেন, শোয়ার মধ্যেই রক্তের টেস্ট পাচ্ছে। প্রথমে নোনতা লাগছিল। তিনি বলে যে এরকম টেস্ট আসছে কেন মুখের মধ্যে থেকে? তো মাঝে মাঝে তো দাঁতের মধ্যে একটু ময়লা থাকলে বা দাঁতের থেকে মাঝে রক্ত বের হতো, কিন্তু এরকম তো তার প্রবলেম ছিল না। তো মুখের মধ্যে থেকে এরকম দাঁতের চিপার থেকে এরকম রক্ত বের হতো। একটা সময় রক্ত ভরে গেল মুখের মধ্যে। তিনি ওয়াশরুমে গেলেন। ওয়াশরুমে যে এখনকার মতো যেমন হাই কমর ছিল তো এরকম ছিল না। তিনি যখন কমরের মধ্যে থুতু ফেললো, দেখলো যে লাল দলা পাকানো রক্ত তার মুখ থেকে বের হচ্ছে। তিনি তখন খুব কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি শুরু করে তার বাবাকে ডাক দিল। তার বাবা আসলো। তার বাবা এসে বললো যে তুই ঠান্ডা হ, মাথা ঠান্ডা কর, কই রক্ত কোথায়? বলে যে আমার কমরের উপরে রক্ত পড়ে আছে। বলে তো আমি তো কোনো রক্ত দেখলাম না। বলে তো ভেসে চলে গেছে। কিন্তু তো বলে যে হা কর। তো উনি হা করার পর দেখলো যে মুখের মধ্যে কোনো রক্ত নাই। বলে তো মুখে তো কোনো রক্ত কিছুই নাই। বলে না, আমি তো রক্ত দেখতে পাচ্ছিলাম। পরে তার বাবা বলে তুই রেস্ট নে, ওষুধ খা, তোর টেনশন কিছু নাই, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমরা আছি এই জায়গায়, আল্লাহ আছেন, আল্লাহকে ডাকতে থাক, কিচ্ছু হবে না। ঠিক পরের দিন তিনি ওই দিনটার ঠিক পরের দিনে তিনি তার ফুপু মারা যায়। পরে তিনি যখন ফুপুর মারা যায়, যখন ছোট বাচ্চা নিয়ে তার ফুপুর বাসায় যান, সবাই মিলেই যান, তার হাজব্যান্ড সহ যান। তো জানার পরে তিনি ফুপু ঢাকায় থাকতেন, ফুপি, তো জানতে পারেন যে তার ফুপি এরকম সিঁড়ি থেকে পড়ে গেছিল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বলেছে যে মারা গেছে। পড়ে গেছে, তো মুখের মধ্যে নাকি 2-3টা দাঁত, মুখের মধ্যে রক্ত ভরেছিল, দাঁত নাকি ভেঙে গেছে পড়ে যাওয়ার কারণে। তো এটা তিনি রাতের বেলার ঘটনা। পরের দিন যখন ওই সবাই কান্না করছিল, হা হুতাশ করছিল, তখনই জানতে পারেন যে তার ফুপি এরকম সিঁড়ি থেকে পড়ে গেছে। পরে হাসপাতালে মাথায় আঘাত পাওয়ার পরে কোনো কথাবার্তা বলছিল না, খুব আহামরি সমস্যা ছিল না। পরে ডাক্তার বয়স হয়ে গেছিল, ডাক্তাররা বলেছে যে উনি বেঁচে নাই, মানে হাসপাতালে নেওয়ার পরই মারা গেছে। তো উনি আর এইসব রিজন আর খোঁজার চেষ্টা করেন, কিন্তু উনি যেহেতু আমার মুখ ভর্তি রক্ত আমি দেখলাম নিজে, পরের দিনই আমার ফুপি মারা গেল। এবং এরপর থেকে এইসব জিনিসগুলা প্রায় সময় তার সাথে হতো, কিন্তু খুব আহামরি বড় সড়োভাবে তার সাথে আর হচ্ছিল না। অনেক দিন যাবত তিনি এইসব জিনিস বুঝতে পারতেন। বাতাস, গরম বাতাস, ঠান্ডা বাতাসগুলো বুঝতে পারতেন। এখনও মাঝে মাঝে বুঝতে পারেন কিনা সেগুলো তিনি এখন আর ঠিক করতে পারেন না, উনি বুঝে উঠতে পারেন না। কিন্তু আগে যখন বুঝতে পারতেন তখন বেশ ভয় পেতেন, লোকজনের সাহারা নিত। কিন্তু তার জীবনে পার্সোনালি ওই ট্রমাটাইজড হওয়া ছাড়া আসলে কোনো ধরনের বড় ক্ষতি হয়নি। কোনো মানুষজন তাকে এসে খুব বড় ক্ষতি করেনি, কিন্তু এই জিনিসগুলো তাকে পীড়া দিত, বেশ কষ্ট দিত। এই জিনিসগুলো তাকে মেন্টালি ইফেক্ট করতো, তার উপরে একটা মেন্টাল প্রেশারে পড়ে যেতেন তিনি। তো ফাইজুল ইসলাম ভাই এই কথাগুলো কালেক্ট করেছেন ডক্টর হোসনে আরা ম্যাডামের কাছ থেকে, এবং আমি হোসনে আরা ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে ডক্টর হোসনে আরা এবং ডক্টর তাহের এগুলো কাছাকাছি নাম, এগুলি ছদ্মনাম আপনাদের সামনে আমরা ব্যবহার করেছি। এবং ডক্টর হোসনে আরা উনি খুবই ভালো ডাক্তার ছিলেন এবং অনেক রিনাউন্ড ডাক্তার ছিলেন সেই সময়ের আমলে। এবং ওই সময় তো এরকম যেমন
বঙ্গবন্ধুতে এখন সবাই যেমন পোস্ট গ্র্যাজুয়েশন মেডিকেল পড়াশোনা শেষ করার পরে পোস্ট গ্র্যাজুয়েশনে যখন যায় তখন এখন যেমন একটা সবাই একটা টেনশন ছিল পোস্ট গ্র্যাজুয়েশন করে, টেনশন আছে পোস্ট গ্র্যাজুয়েশন করার, তখন এসবের এত প্রেশার ছিল না। বিসিএসসি শুরু হয় বাংলাদেশ সালে প্রথমে 1973 অথবা 74 সাল থেকে সম্ভবত প্রথম বিসিএস শুরু হয়। তো তখন বিসিএস এর এরকম মানে এত টেনশন ছিল না, সবাই হয়তো দেখা যেত যে পশ্চিম পাকিস্তানের থেকে ডিগ্রি নিয়ে আসছে অথবা কলকাতা থেকে ডিগ্রি নিয়ে আসছে, এরকম ডিগ্রি তখন বাংলাদেশে ডাক্তাররা হওয়ার পর ডাক্তার হবেন। ইভেন কি ডেন্টিস্ট্রিতে যারা ডেন্টিস্ট্রিতে পড়াশোনা করতেন প্রথমে ঢাকা মেডিকেল কলেজে তাদের ক্লাস হতো। তো যাই হোক সেসব জিনিসের কথা না বাড়াই, এটা ছিল ফাইজুল ইসলাম ভাইয়ের ঘটনা। ফাইজুল ইসলাম ভাইকে অনেক অনেক ধন্যবাদ, তিনি ডক্টর হোসনে আরা ম্যাডামের ঘটনা শেয়ার করেছেন এবং তার হাজব্যান্ড মারা গেছেন 2014 সালে সম্ভবত, তার হাজব্যান্ড মারা যান এবং তার হাজব্যান্ড তিনি এখনও জীবিত এবং ভালো আছেন, সুস্থ আছেন, বাংলাদেশে আছেন, অনেকদিন কানাডাতে ছিলেন। তো আমরা যদি জানতে পারি আরও কিছু তার কথা তো অবশ্যই আমরা শেয়ার করবো। তবে নেক্সটে যখন ফাইজুল ইসলাম ভাইয়ের ঘটনা আসবে, 2001 সালে একটা ঘটনা ঘটেছিল যেটা আপনারা শুনেছিলেন 1961 সালের, পরেরটা 2001 সালের। তো এটা আমরা ইনশাল্লাহ আপনাদের শেয়ার করবো। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আজকে কুমিল্লা বরুড়ার শাকবন নামক অঞ্চলের একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটি আমাকে দিয়েছে চাঁদপুর থেকে তিথিকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের ঘটনা শুরু করছি। ঘটনা ঘটে মূলত আরমান ভাইয়ের সাথে। ছদ্মনাম আরমান ভাই যখন অনেক ছোট ছিল তখন তার বাবা মারা যায়। তিনি বড় হওয়ার পরে তিনি বিয়ে করার কয়েক বছর পরে তার কিছু জায়গা জমি বিক্রি করে সে দেশের বাইরে চলে যায়, দুবাই চলে যায়। এভাবে তার দিনকাল যাওয়ার পরে তার 3টি ছেলে সন্তান হয়। সে কয়েক বছর আগে দেশে এসে তিনি তার বাড়ি থেকে বেশ কিছু দূরে, মানে বেশ কয়েক মাইল দূর হবে হয়তো, দূরে একটি বাড়ি করেন, নতুন বাড়ি করার পর তারা সবাই মিলে সেই নতুন বাড়িতে উঠে, কিন্তু তার মা সেই পুরান বাড়িতেই থাকেন। তারা নতুন বাড়িতে ওঠার পরে তার স্ত্রী বলেন যে নতুন বাড়িতে উঠছি, কয়েকজন আত্মীয় স্বজনদের নিয়ে বা পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে একটা খাবার দাবারের আয়োজন করা উচিত, যেহেতু আমরা নতুন বাড়িতে আসছি আর নতুন এলাকা। তো আরমান ভাই কী করেন, সকাল সকাল যায় বাজারে গিয়ে তিনি বেশ বাজার সদাই করেন। সব কিছু কেনাকাটার পরে সে অনেক বড় একটা, মানে বাজারের সবথেকে বড় একটা মাছ দেখতে পান, ইলিশ মাছ। তো সে কী করে, মাছটি কিনে নিয়ে আসার পরে তার স্ত্রীকে বলেন যে মাছ আনছি, রান্না করে আর সবাই মিলে খাবো আমরা একসাথে। তো তার স্ত্রী রান্না করার পরে এলাকার কয়েকজন মুরব্বী আসেন, তাছাড়া তাদের আত্মীয় স্বজন ছিল তারা কয়েকজন আসেন। আসার পরে তারা বেশ সুন্দরভাবে খাওয়া দাওয়া সারার পরে সন্ধ্যার একটু আগ মুহূর্তে একজন মহিলা আসেন। মহিলাটি এমন ছিল যে তার মুখে অনেক গোটা ছিল, ভিক্ষুক টাইপের মহিলা। তার পরনে কাপড় ছিল অনেক পুরাতন, মানে যে কেউ দেখলেই ভাববে যে ভিক্ষুক। তো মহিলা আসার পরে আরমান সাহেবের স্ত্রীকে বলেন যে আমাকে ভাত দে। তুই তাকারি করেই বলে, মানে আরমান সাহেবের স্ত্রীকে তুই তাকারি করেই বলে যে আমাকে ভাত দে, তোরা রান্না করছিস, অনেক বড় একটা মাছ আছে আমি দেখছি। তোর আরমান যখন আসতেছিল তখন আমি দেখছি, ওই মাছ দিয়ে আমাকে ভাত দে। তো আরমান ভাইয়ের স্ত্রী বেশ অবাক হয় যে কে মহিলা আর তুই তাকারি করছে কেন এইভাবে। সে একটু নাখোশ হয়ে রুমে যাওয়ার পরে দেখে যে খাবার আছে তা তাদের রাতে হয়ে যাবে, মানে তার থেকে যদি কাউকে দেয়, একজন লোককে দেয়, তো রাতে আবার রান্না করতে হবে। তো আরমান ভাইয়ের স্ত্রী আসার পরে বলে যে খাবার নাই, খাবার দিতে পারবো না, আপনি অন্য কোনো বাড়িতে গিয়ে খাবারটা খেয়ে নেন। তো সেই ভিক্ষুক মহিলা বলে না, আমি দেখছি খাবার আছে, এখনো অনেক খাবার আছে, আমি দেখছি, তোর সাথে সাথে আমিও গিয়েছিলাম, আমিও দেখছি। আরমান সাহেবের বউ বলে যে আমার সাথে আবার কিভাবে গেল, এ তো বাইরেই দাঁড়ানো, আমার সাথে কিভাবে গেল। তো আরমান সাহেবের বউ বলে না, দিতে পারবো না, যা আছে এগুলো আমাদের রাতে লাগবে। তো সেই ভিক্ষুক বলে আমাকে তো খাবার দিলি না, তোদের অনেক সমস্যা হবে, আমাকে না খাইয়ে তোরা একা একা খাবি, তোদের হজম হবে না এই খাবার, তোদের অনেক সমস্যা করব আমি। তো এ কথা বলার পরে আরমান সাহেবের স্ত্রী রুমের দিকে যায়, রুম থেকে আসার পরে দেখে যে কেউ নাই, এখানে কেউ নাই, মানে সে চলে গেছে।
চলে যাওয়ার পরে আরমান সাহেবের স্ত্রী বাইরে যায়, তার ছেলে সন্তানদেরকে নিয়ে আসে, নিয়ে আসার পরে ঘুমিয়ে যায়, সেদিন রাতে ঘুমিয়ে যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু তারপরের দিন বেশ ঢিলাঢিলি, মানে তাদের চালের উপরে বেশ ঢিলাঢিলের আওয়াজ পাচ্ছে তারা। তার স্বামীও কিছু বুঝতে ছিল না, মানে আরমান সাহেব বুঝতে পারছিল না কিছু, যে কি হইল না হইল। তার স্ত্রীও কিছু বুঝতে পারে না, তারা ভাবে হয়তো এলাকায় নতুন আসছি, এলাকার নতুন ছেলেরা হয়তো এমনটা করছে, বা আমাদের পছন্দ হয়নি তাই তারা ঢিলাঢিলি করতেছে, বা নতুন এলাকায় তো এমনটা হয়, তারা ব্যাপারটা গুরুত্ব দেয় না। এভাবে দিনের বেলা তারা দেখে মানে বেশ ঢিলাঢিলি, বড় বড় পাথর, বড় ছোট অনেক অনেক পাথর, মানে যে পাথরগুলা তাদের কয়েক মাইল এলাকার মধ্যে পাথরগুলা নাই, তেমন পাথরগুলা দেখে তারা অবাক হয়। অবাক হওয়ার পরে যেমন কিছুই বলে না তারা। এভাবে কয়েকদিন কয়েকদিন থাকার পরে মানে তাদের পাথর নিক্ষেপ, মানে তাদেরকে ঢিলাঢিলি কিন্তু আর কমে না। একদিন যেমন আরমানের ভাইয়ের স্ত্রী সে বাইরে যায় টয়লেটে যাওয়ার জন্য যাচ্ছিল, তো হঠাৎ করে তার নাকে এক পাথর এসে লাগে, তার নাক ফেটে প্রচণ্ড রক্ত বের হয়। রক্ত বের হওয়ার পরে আরমান সাহেব সাথে সাথে যায় হসপিটালে যাওয়ার পরে তাকে যথাক্রমে ট্রিটমেন্ট করার পরে সে নিয়ে আসার পরে যেমন আরমান ভাইয়ের স্ত্রীকে বলে যে কি হয়েছে তোমার হঠাৎ করে কি হইলো, আর তোমার নাক ফাটছে কেমনে? আরমান ভাইয়ের স্ত্রী বলে যে হঠাৎ করে নাক ফাটছে কেমনে আমিও তো জানি না, কোথা থেকে যে পাথর আসলো, পাথর আসার পরে আমার শরীরে লাগার পরে আমার নাকেও লাগছে, আমার নাক ফেটে গেছে, তারপরে তো আমি কিছুই বলতে পারি না। তারা কিন্তু এখনো ভাবেনি যে ঘটনাটা ভৌতিক কিছু ঘটনা হবে, হয়তো তারা এখনো ভাবেনি। আরমান সাহেব কি করেন, তার মাকে খবর দেন যে আমাদের তো নতুন বাড়িতে এই সমস্যা ঘটছে। তো তার মা আসার পরে আরমান সাহেব আবার একদিন বাজারে যাওয়ার পরে আবার কিছু মাছ কিনে আনার পরে তার মাকে বলে যে মাছগুলা কুটতে, কারণ তার স্ত্রী অসুস্থ ছিলেন। তার মা মাছগুলো কুটার পরে সে রুমে যায়, কি যেন আনতে সে রুমে যাওয়ার পরে সে আসেন, আবার এসে দেখে মাছগুলো একটাও নাই, মানে যে মাছগুলো সে কাটার পরে রাখছিল সে মাছগুলো একটাও নাই। আরমান সাহেবের মা বলেন যে কোথায় গেল মাছগুলা কে নিল? তো হইচই করেন যে মাছগুলা কাটছি, মাছগুলা কে নিল, কেউ দুষ্টামি করলো নাকি। তার নাতি ছিল, নাতিদেরকে জিজ্ঞেস করলো তোমরা কি মাছগুলা রাখছো কিনা, অন্য কোনো জায়গায় রাখছো কিনা, বা আরমান সাহেবকে বললো যে তুমি কি রাখছো কিনা অন্য জায়গায়। তো সবাই বলে না, আমরা তো রাখি নাই। তো সে এভাবে চিল্লাচিল্লি করার পরে যাচ্ছিল, সে তার কলের ওইখান দিয়ে যাচ্ছিল, মানে কলপার ছিল ওইখানে যাচ্ছিল, যাওয়ার পরে হঠাৎ করে অদ্ভুতভাবে মানে মাছগুলো তার মাথার উপর থেকে মাথার উপর পড়ে। অবাক কাণ্ড, মাথার উপরে কিছুই নাই, আকাশ ছাড়া কিছুই নাই, তার মাথার উপরে গাছও ছিল না যে কোনো কাক বা পাখি গাছের উপর রাখবে, কিছুই ছিল না। তো আরমান সাহেবের মা একটু ভয় পায় যে এইগুলা মাথার উপর পড়লো কিভাবে, মানে উপর থেকে কে ফালাইলো, মানে লোকও নাই, কোনো কিছু নাই, কিন্তু উপর থেকে পড়তেছে। অবাক হওয়ার পরে আরমান সাহেবকে বলে না, এই নতুন বাড়িতে কোনো হয়তো সমস্যা আছে। তো আরমান সাহেব এভাবে খুঁজতেছিল, মানে ভালো একজন কবিরাজ, খুঁজতে থাকে কিন্তু পায় না। এর মধ্যে একদিন ঘুমিয়ে আছে তারা সবাই, ঘুমিয়ে থাকার পরে আরমান সাহেবের স্ত্রী জানালার ফাঁকে খচর মচর আওয়াজ পাচ্ছে। খচর মচর আওয়াজ পাওয়ার এক পর্যায়ে মানে শুনে একজন মহিলা চিকন কণ্ঠে, মানে খুব চিকন কণ্ঠে কান্নাকাটি করতেছে। এটা শুনে আরমান সাহেবের স্ত্রী ভাবে কে কান্না করবে এত রাতে, আর এত রাতে কার স্ত্রী এসে এখানে কান্না করবে। সে জানলা দিয়ে আস্তে করে তাকিয়ে দেখে ভয়ানক এক দৃশ্য। তাকিয়ে দেখে তার বাড়ির উঠোনে বেশ বড় একটা কবর খুঁড়তেছে কে যেন, মানে বেশ বড় একটা কবরের মাটিগুলা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু ভিতরে কেউ একজন আছে, কিন্তু কে আছে সেটা দেখা যাচ্ছে না, ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো কবর দেখার পরে আরমান সাহেবকে তিনি ডাক দেন, জলদি আসো এখানে, দেখো কি হয়েছে, আমাদের বাড়ির উঠোনে কবর খুঁড়তেছে কে, আর কার জন্য কবর খুঁড়তেছে, কে মারা গেল? আমাদের বাসায় তো কেউ মারা যায়নি, আশেপাশে তো কোনো বাসা তেমন নাই, কে আমার বাড়িতে এসে এভাবে কবর খুঁড়বে? আরমান সাহেব বলে কি বলো এগুলা? আরমান সাহেব জলদি আসেন, আসার পরে দেখে কিছুই নাই। তো তার বউ তো ভীষণ ভয় পাওয়ার পরে না, এখানে আমি দেখছি,
মানে বলতেছে এখানে আমি দেখছি। তো আরমান সাহেব কি করেন, তার আম্মাকে ডাক দেয়, আম্মাকে ডাক দিয়ে আরমান সাহেবের কাছে টর্চ লাইট ছিল, আগেকার যেসব লাইটগুলো ছিল, কালো লাইট বা লাল লাইটগুলো ছিল চার্জ করা যায়, এগুলা ওইগুলা নিয়ে বের হয়ে যাওয়ার পরে কিছুই দেখে না, তার স্ত্রীও কিছু দেখে না, আরমান সাহেবের মাও কিছু দেখে না, আরমান সাহেবও কিছু দেখে না। তো ব্যাপারটা একটু অবাক হয় যে বাড়িতে কবর খুঁড়বে কে, আর এগুলা আমার স্ত্রী বা কেন দেখবে? আমার স্ত্রীর সাথে কয়েকদিন যাবত এভাবে ঘটনা ঘটছে, বা আমার মাও একটি অদ্ভুত ঘটনার শিকার হয়েছে, তো এগুলা কেন ঘটছে? তারা শুয়ে পড়ে, তারা ওই দিনের মতো শুয়ে পড়ে, কেউ ভালোভাবে ঘুমাইতে পারে না তারা, কারণ তাদের কানে ওই যে কান্নার শব্দটা ওইটা কিন্তু আসতেছিল। মানে আগে পাচ্ছিল কান্নার শব্দটা তার স্ত্রী, কিন্তু এখন মানে বাইরে থেকে আসার পরে এখন কিন্তু তারা তিনজনেই সেই কান্নার শব্দটা পাচ্ছিল। তারা ঘুমাইতে পারেনি। তা আরমান সাহেব সকালে বের হয়ে যায় কবিরাজের উদ্দেশ্যে, এলাকার ইমাম সাহেবকে গিয়ে বলেন। তো ইমাম সাহেব বলে যে আমার কাছে তেমন কিছু নাই, আমি পানি পড়া দিতে পারবো, আমার মনে হয় না যে পানি পড়াতে কোনো লাভ হবে, তুমি এক কাজ করো, তুমি ভালো কোনো কবিরাজ দেখো যার সঙ্গে জিন আছে বা যে জিন রাখে যার কাছে। তো খুঁজতে থাকে, সেদিন রাতে ঘুমায় যায় তারা। হঠাৎ একদিন কল চাপানোর আওয়াজ পাচ্ছে। আপনারা জানেন, যারা গ্রামে থাকেন তারা জানেন যে উঠোনের কোনো এক পাশে একটা কল থাকে, কল চাপ দিলে ওইটা থেকে আওয়াজ বের হয়। তো এটা আওয়াজ পাচ্ছে। তো এবার কি করে, আরমান সাহেবের স্ত্রী জানলা হালকা একটু ফাঁকা করে দেখার চেষ্টা করে। সে দেখে অদ্ভুত এক দৃশ্য। সে দেখে কোনো এক মহিলা কল চাবাচ্ছে, তার শাড়ি, তার পরনে ছিল শাড়ি, তার আঁচলটা ছিল বিশাল বড়, মানে তার ঘরের পিছন হইতে হয়তো আঁচলটা আসছে এমনটা দেখা যাচ্ছে, কিন্তু তার মাথা নেই। অদ্ভুত এক দৃশ্য দেখার পরে তার স্ত্রী দেয় চিৎকার দেওয়ার পরে আরমান সাহেব দৌড়ে আসার পরে আরমান সাহেব ঠিক সেম কাহিনীটা দেখে। আরমান সাহেব দেখে যে তার মাথা নেই, সে কল চাবাচ্ছে, কিন্তু তার মাথাটা যেখানে কলস রাখে, মূলত যেখানে পানি পড়ে, সেখানে তার মাথাটা রাখা। তার মাথাটার দিকে তাকানোর পরে বিশ্রী রকম এক হাসি দেয় তার মাথাটা। এই দৃশ্য দেখার পরে আরমান সাহেব সহ তার স্ত্রী দুইজনেই সেন্সলেস অবস্থা পড়ে যায়, তাদের সেন্স কারোই থাকে না। তো তাদের চিল্লানিতে আরমান সাহেবের যে মা আছেন, মা দৌড়ে আসার পরে দেখে যে তারা অজ্ঞান হয়ে গেছে। তার মা কোনো রকম আল্লাহ আল্লাহ করতে করতে ফজরের আজান পর্যন্ত ওয়েট করে। ফজরের আজান দেওয়ার পরে তার মা বাইরে যাওয়ার পরে কল থেকে পানি নিয়ে আসার পরে তাদেরকে মুখে মাথায় ছিটিয়ে দেওয়ার পরে যেমন তারা সুস্থ হওয়ার পরে যেমন তার মাকে ঘটনা বলে, তো তার মা ব্যাপারটা একটু ভালোভাবেই দেখে। তার মা চলে যায় তার এক রিলেটিভের কাছে, রিলেটিভদেরকে খুলে বলে যে আমাদের নতুন বাড়িতে এইসব ঘটনা ঘটছে, এখন আমরা কি করতে পারি। তো এক রিলেটিভ ঠিকানা দেয় চাঁদপুরের কচুয়ার কোনো এক কবিরাজের, মানে দরবেশ টাইপের এক কবিরাজ ছিল, আপনারা হয়তো অনেকে চিনবেন, আমি নামটা বলতে পারছি না এখানে। তো সেই কবিরাজের কাছে চলে যাওয়ার পরে সেই কবিরাজ বলে যে তোমরা যাও, আমি সময় করে আসবো। যাওয়ার আগে আমার প্রথমে জানা উচিত সেখানে কি হচ্ছে না হচ্ছে। সেই কবিরাজ কয়েকদিন পরে তার ঠিকানা মতো আসে, মানে আরমান সাহেবের বাড়ি পর্যন্ত আসার পরে আরমান সাহেবের স্ত্রীর সাথে দেখা করতে চাইলে স্ত্রীকে তিনি জিজ্ঞেস করেন যে কয়েক মাস আগে সন্ধ্যার একটু আগ মুহূর্তে একটি ভিক্ষুক আসে, মানে তোমার বাসায় একটি ভিক্ষুক আসে, তুমি তাকে খাবার দাওনি কেন? পরে যেমন আরমান সাহেবের স্ত্রী বলে যে খাবার দেয়নি কারণ সে তুই তাকারি করে কথা বলছিল, আমার তেমন একটা ভালো লাগেনি, কারণ আমি চিনি না জানি না, আর খাবারও আমার কাছে কম ছিল, আমি যদি তাকে দিয়ে দিতাম তাহলে হয়তো আমার আবার রান্না করতে হইতো। তো সেই কবিরাজ বলে না, খাবারটা না দিয়ে তুমি খুবই খারাপ করছো, তোমার দেওয়া উচিত ছিল, কারণ সে কোনো মানুষ না, সে কোনো সাধারণ মানুষ ছিল না, তুমি যেখানে বাড়িটা করছো এখানেই সে থাকতো, একে তুমি বাড়ি করে তাকে ডিস্টার্ব করছো, তাকে প্রবলেম করছো, আরেকদিকে তুমি মাছ নিয়ে আসছো, মানে আরমান সাহেব মাছ নিয়ে আসছে, সেই মাছ খেতে চাইছে, তারপর তুমি দেওনি। এই কারণে যেমন সে খুবই ক্ষিপ্ত, সে খুবই রাগান্বিত, সে চাচ্ছে যে তোমাদের বড় কোনো ক্ষতি করতে। ইতিমধ্যে তোমাদেরকে ভয় দেখাইছে, কিন্তু তোমরা ভয় পাইছো, কিন্তু তেমনটাভাবে তোমরা ভয় পাও নাই, আর তোমাদের তেমনটা ক্ষতি হয়ও নাই। তোমাদেরকে চাচ্ছে তোমাদেরকে মেরে ফেলতে বা তোমাদের বড় একটা ক্ষতি করতে।
তো আরমান সাহেব খুবই ভয় পায়। ভয় পাওয়ার পরে আরমান সাহেব জিজ্ঞেস করে যে এখন কি করা যায়, ভুল যেহেতু করে ফেলছি আমরা, আর আমরা তো জানি না উনি মানব জাতির কেউ না, আমরা তো জানি না এটা আমাদের ভুল হয়েছে, আমরা কিভাবে সেটা সংশোধন করতে পারি। তো কবিরাজ বলে যে আমি কথা বলবো, আমি জিনের সাথে কথা বলবো, কথা বলার পরে আমি আবার কালকে আসবো। কবিরাজ চলে যায়। কবিরাজ চলে যাওয়ার পরে যেমন পরের দিন আসে, আসার পরে আরমান সাহেব জিজ্ঞাসা করেন কবিরাজকে যে কি হয়েছে, এখন আমি কি করতে পারি। তো কবিরাজ বলে যে সেই জিনটি একটি মহিলা জিন, সেই জিনের সাথে আমার কথা হয়েছে, সেই জিনটি খুবই ক্ষিপ্ত, খুবই রাগান্বিত। সেই জিনটি বলেছে যে তোমাদেরকে একটি না একটি ক্ষতি করবি, আর যদি ক্ষতি নাও করতে পারে তারপরেও সে ডিস্টার্ব করবে তোমাদের। পরে আরমান সাহেব বলে যে কি করা যায়, এখন তো এটা থেকে আমাদের মুক্তি পেতে হবে, আমরা তো ভয় পাচ্ছি, আর আমাদের ছোট ছোট 3টা বাচ্চা আছে, আমরা কি করবো এখন, আমাদের বাচ্চাদের যদি কোনো ক্ষতি হয়। তো সে কবিরাজ বলে, সে জিনটি বলেছে আরেকটা অপশন আছে, জানের বদলে জান দিতে হবে, মানে তোমাদেরকে ক্ষতি করবে আর না হয় আরেকটি জান কোরবান দিতে হবে। তো আরমান সাহেব বলে কি করতে পারি আমি এখন, জানের বদলে জান, এটা আবার কেমন। তো কবিরাজ বলে তোমাদের বেশ বড় একটি খাসি আর না হয় একটি গরু কোরবানি দিতে হবে, কোরবানি দিয়ে সেটা সম্পূর্ণ মাংস গরিব দুঃখীদেরকে বিলিয়ে দিতে হবে, আর না হয় আশেপাশের কোনো এতিমখানা বা মাদ্রাসা এগুলোতে দিয়ে দিতে হবে। আরমান সাহেব কোনো কিছু না ভেবে, আরমান সাহেব একটু টাকা পয়সার মালিক ছিল, তাই ভাবে যে গরিব দুঃখীদের দেওয়া এটা তো আর খারাপ কোনো না, তাই ভাবে যে সে একটি গরু কোরবানি দিবে। তো আরমান সাহেবকে কবিরাজ বলে যে গরু তুমি কিনতে যাবা, গরু কিনতে যাওয়ার পরে একদমে গরুটা কিনবা, কোনো দামাদামি করতে পারবা না, আর তোমার চোখে যেটা ভালো লাগবে সব থেকে বড় গরুটাই তুমি কিনবা, মানে অসুস্থ রোগী এমন টাইপের কোনো পশু কোরবানি দেওয়া যাবে না। আরমান সাহেব যাওয়ার পরে একটি বেশ বড় একটি গরু কিনেন। গরু কেনার পরে সে নিয়ে আসেন, নিয়ে আসার পরে যেমন কোরবানি দেয়, কোরবানি দেওয়ার পরে তার আত্মীয় স্বজন ছিল যারা গরিব তাদেরকে বিলিয়ে দেয়। আর পাশের একটি মাদ্রাসা ছিল, মাদ্রাসার নামটা আমি জানি না, মাদ্রাসা ছিল, এতিমখানা ছিল ওইখানেই, তো সেখানে সব বিলিয়ে দেয় তিনি। বিলিয়ে দেওয়ার পরে তার কোনো সমস্যা হয় না, আরমান সাহেবের আর কোনো সমস্যাই হয় না। কয়েক বছর আগে চাঁদপুরের কচুয়ার যে কবিরাজটা ছিল, 3 থেকে 4 বছর আগে কবিরাজটি মারা গেছেন। কবিরাজের জন্য আমরা সকলে দোয়া করব তিনি যেন জান্নাতবাসী হয়। তো আজকের জন্য আমার ঘটনা এই পর্যন্তই ছিল, সকলে মন দিয়ে শুনবেন, আশা করি আমার ঘটনাটি ভালো লাগবে। আমার চারিপাশের বাতাসটা আচমকাই জমে বরফ হয়ে গেল। হাতের টর্চটা নিভে গেছে আরো আগেই। ঘোর অন্ধকারের মধ্যে আমি পরিষ্কার শুনতে পাচ্ছিলাম আমার ঠিক মাথার ওপর মর মর করে বাঁশ ভেঙে পড়ার শব্দ হচ্ছে, কিন্তু কোনো বাতাস নেই। তখনই একটা তীব্র পচা মাংসের গন্ধ আমার নাক দিয়ে মাথায় গিয়ে ঠেকল। আমি ভয়ে চোখ বন্ধ করতে যাব, ঠিক তখনই ওপর থেকে একটা প্রচণ্ড ভারী ভেজা কিছু তীব্র বেগে এসে আছড়ে পড়ল আমার পিঠের ওপর। একটা হিমশীতল হাড় কাঁপানো খসখসে গলা আমার কানের একদম কাছে এসে ফিসফিস করে বলল, কই যাস তুই, আমাকে রেখা কই যাস? এমনটা শোনার পর আমি জ্ঞান হারানোর আগে শুধু দেখতে পেয়েছিলাম দুটো কুচকুচে কালো লোমশ হাত আমার গলা চেপে ধরেছে। এই ঘটনা আজ থেকে প্রায় 8-9 বছর আগের, অর্থাৎ সাল তখন 15 নভেম্বর 2015 সালের নভেম্বর মাসের শেষের দিকে। আমার নাম রাকিব। আমি তখন সিলেটের কুমারখালী থানার অন্তর্গত নিজামপুর গ্রামে, একটা প্রত্যন্ত গ্রামে আমার এক বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিলাম। গ্রামটা 8-10টা সাধারণ গ্রামের মতোই শান্ত, কিন্তু ওখানকার কিছু পরিবেশের মধ্যে কেমন যেন একটা থমথমে ভাব ছিল। বিশেষ করে গ্রামের উত্তর মাথায় পুরনো শেখদার বাড়ির পেছনের পথটা। বিয়ে বাড়ির হইচই, আলো আর আনন্দের মধ্যে প্রথম 2 দিন ভালোই কেটে গেল। অঘটনা ঘটল 3য় দিন রাতে। সেদিন ছিল বিয়ের মূল অনুষ্ঠান। রাত তখন আনুমানিক 1:20
শহর থেকে আসা কোনো পক্ষের কিছু জরুরি জিনিসপত্র স্টেশনে ফেলে আসা হয়েছিল। বড় পক্ষেরও একজন মোটর সাইকেল নিয়ে আমাকে আর আমার এলাকার ছোট্ট ভাই সুমনকে পাঠানো হলো সেই কুমারখালী বাজারের জিনিসগুলো নিয়ে আসার জন্য। যাওয়ার সময় বররা বারবার বারণ করেছিলেন যে বাবা, যাওয়ার সময় মেইন রোড দিয়ে ঘুরে যাও, শিকদার বাড়ির পিছনের কাঁচা রাস্তা দিয়ে ভুলেও যেও না। কিন্তু আমাদের তখন তরুণের গরম, আর ওপর শহরের ছেলে, ভূত প্রেত বিশ্বাস করতাম না। সময়কে বাঁচানোর জন্য আমরা মেইন রোড ছেড়ে ওই শর্টকাট কাঁচা রাস্তাতেই বাইক নামিয়ে দিলাম। রাস্তার দুপাশে যখন ঘন জঙ্গল আর বিশাল বিশাল বাঁশঝাড় আমাদের সামনে এলো, যেখানে দিনের বেলাতেও ওখানে কোনো আলো ঠিক মতো পৌঁছায় না, আর রাতের বেলা তো সেখানে ঘুটঘুটে অন্ধকার। বাইকের হেডলাইট আলোয় যতটুকু দেখা যাচ্ছিল তাতেই গা ছমছম করে উঠছিল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে চারপাশটা কেমন যেন অস্বাভাবিক রকমের নিস্তব্ধ হয়ে গেল। এমনকি ঝিঝি পোকার ডাক কিংবা ব্যাঙের আওয়াজ সবকিছু এক পলকেই বন্ধ হয়ে গেল। মোটর সাইকেলের পিছনে বসা সুমন হঠাৎ করেই আমার জ্যাকেটটা টেনে ধরল এবং ফিসফিস করে বলল, রাকিব ভাই, রাকিব ভাই, বাইকের স্পিডটা বাড়াও, আমার কেমন যেন ঠিক লাগছে না। আমি বললাম, আরে ধুর বোকা, ভয় পাচ্ছিস কেন? কি হয়েছে? কিছু নেই এখানে, শান্ত হয়ে বসে থাক। কিন্তু আমার কথাটা শেষ করার আগেই বাইকের ইঞ্জিনটা একটা অদ্ভুত শব্দ করে নিজে নিজে বন্ধ হয়ে গেল। হেডলাইটটাও দপ করে নেমে গেল। তখন চারপাশে কেবল ঘটঘটে অন্ধকার আর হালকা পাকা ঠান্ডা কুয়াশা এত ঘন হয়ে উঠছিল যে নিজের হাতটাও ভালো করে দেখা যাচ্ছিল না। আমি বারবার সেলফ দিচ্ছিলাম, কিন্তু বাইকটা স্টার্ট নেওয়ার কোনো নামই নিচ্ছিল না। ঠিক তখনই আমরা প্রথম সেই শব্দটা শুনলাম, যা ঠিক খসখস আওয়াজের মতো ছিল। আমার ঠিক ডান দিকের বাঁশ ঝাড়ের ভেতর থেকে কেউ একজন শুকনো পাতা মারে দিয়ে হেঁটে আসছে। শব্দটা খুব ধীর কিন্তু ভারী, মনে হচ্ছিল কেউ একজন একটা ভারী বস্তু মাটিতে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। সুমন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ভাইয়া টর্চটা জ্বালা প্লিজ, আলো জ্বালা প্লিজ। তখন আমি বাধ্য হয়ে পকেট থেকে মোবাইল থেকে বের করে ফ্ল্যাশ লাইট অন করলাম। আলোর তীব্রতা যেখানে গিয়ে পড়লো সেখানে কোনো মানুষ ছিল না, কিন্তু আমরা যা দেখলাম তা দেখার জন্য আমরা মোটেই কেউই প্রস্তুত ছিলাম না। একটা বিশাল বাঁশ একদম মাঝখানে থেকে ধনুকের মতো বেঁকে রাস্তার ওপর এসে পড়েছে, আর সেই বাঁশের জগায় কুঁজো হয়ে বসে আছে একটি অবয়বহীন একটা কালো মূর্তি। তার চুলগুলো মাটিতে ঠেকেছে। ভয়ে আমাদের বুক কেঁপে উঠল। সুমন চিৎকার দিল, কিন্তু ওর গলা দিয়ে কোনো আওয়াজ বের হতো না। আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে বাইক ওখানেই ফেলে সুমনের হাত ধরে উল্টো দিকে দৌড়াতে শুরু করলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমরা যতদিন দৌড়াচ্ছিলাম রাস্তা যেন কোনোভাবেই শেষই হচ্ছিল না। একই বাঁশঝাড়, একই বাঘ বারবার আমাদের সামনে ফিরে আসছিল। আমাদের পায়ের নিচের শুকনো পাতা মরমর করে ভাঙার শব্দ সাথে সাথে ঠিক আমাদের মাথার ওপরের বাঁশগুলো থেকে একই মরমর শব্দ হতে লাগলো, যেন উপর থেকে কোনো এক অদৃশ্য কিছু আমাদের সাথে পাল্লা দিয়ে ছুটেই চলেছে। দৌড়াতে দৌড়াতে সুমন হঠাৎ আছাড় খেয়ে পড়ে গেল। আমি ওকে তোলার জন্য যেই না ঘুরলাম, অমনি টের পেলাম চারপাশের তাপমাত্রা মাইনাসে নেমে গেছে। তীব্র পচা গন্ধটা পুরো বাতাসকে ভারী করে তুলেছে। তারপর ঠিক যা ঘটেছিল তা আমি সারা জীবনেও বলবো না।
আমাদের মাথার উপরে বেঁকে থাকা সেই বাসটা হঠাৎ তীব্র গতিতে সোজা হয়ে গেল, আর উপর থেকে একটা প্রচণ্ড ভারী ভেজা এবং বরফ শীতল কিছু সরাসরি এসে আছড়ে পড়ল আমার পিঠের উপরে। একটা অমানসিক ওজনের চাপে আমি মাটিতে লেপ্টে গেলাম। আমার ঘাড়ের ঠিক পিছনে আমি কোনো গরম পচা নিঃশ্বাস অনুভব করতে পারছিলাম। একটা কর্কশ চেরা গলায় কেউ একজন আমার কানের কাছে ফিসফিসিয়ে উঠে বলল, কই যাস তুই, আমাকে রেখা কই যাস? ওই হিমশীতল কণ্ঠস্বর শোনার পর আমার শরীরের সব শক্তি যেন কেউ শুষে নিল। আমি দেখতে পেলাম দুটো কুচকুচে কালো দীর্ঘ নৌকওয়ালা লোমশ হাত আমার গলার দিকে গিয়ে আসছে, আর তারপরেই সবকিছু অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোক আমাদেরকে ওই বাস চারের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। সুমনের গার ফেছিল 3 দিন পর, কিন্তু এখনো সে এক ঘরে ঘুমাতে পারে না। আর আমার পিঠে সেই রাতের পর 4টে কালো পোড়া দাগ বসে গেছে, যা কোনো ডাক্তার বা চর্মরোগ বিশেষজ্ঞ আজ পর্যন্ত নিরাময় করতে পারেনি। নিজিমপুরের মানুষ বলে ওটা নাকি কোনো সাধারণ প্রেতাত্মা ছিল না, ওটা ছিল ওই বাস ঝাড়ে বহু বছর ধরে আটকা থাকা এক অশরীরী ডাইনি, যে আজও রাতে ওই পথে একা পাওয়া পথচারীদেরকে নিজের সঙ্গী বানানোর জন্য ওত পেতে বসে থাকে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।